আন্টি, আন্টি, ওই ইঞ্জেকশনটা নেবেন না, ওটা রোগ সারানোর জন্য নয়, আপনাকে মেরে ফেলার জন্য। কথাটা কাঁপতে থাকা গলায় বেরিয়ে এলো একটি রোগা, জীর্ণ, পুরনো কাপড়ে মোড়া ছেলের মুখ থেকে। তার হাতে তখনও প্লাস্টিকের ব্যাগ আর আবর্জনার গন্ধ ছিল। সে ভিআইটি রোগীর ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল, আতঙ্কে তার চোখগুলো বিস্ফোরিত, যেন সে তার জীবনের সবচেয়ে ভয়াবহ জিনিসটা দেখে ফেলেছে। ঘরে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আরতি মেহরা মেডিকেল ইন্ডাস্ট্রির কোটিপতি, যিনি হাজারো প্রাণঘাতী অপারেশনের মধ্যে দিয়ে গেছেন এবং কখনো কোনো ছুরির সামনে কাঁপেননি, আজ এক অচেনা বাচ্চার সতর্কবাণী শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার ব্যক্তিগত ডাক্তার প্রিয়া শর্মার হাতে ধরা সিরিঞ্জটা শূন্যে থেমে গেল। ফ্লোরোসেন্ট ল্যাম্পের সাদা আলোয় সবকিছু এত তীব্রভাবে চাপা হয়ে গেল যে নিঃশ্বাস নেওয়াও কঠিন লাগছিল। পুরো ঘরে শুধু মনিটরের হার্টবিটের শব্দ আর ছেলেটির দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি শুনেছি ওরা বলছিল শুধু একটা ইঞ্জেকশন আর আপনি আর কখনো উঠবেন না। এই ভাঙা ভাঙা কথাগুলো সেই দমবন্ধ করা পরিবেশের ছুরির মতো বিঁধছিল। আরতি মেহরার হাত কাঁপতে শুরু করল, অসুস্থতার জন্য নয়, একটি মানসিক ধাক্কার কারণে। সেই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন যে প্রতারণার সন্দেহ তিনি সবসময় করতেন তা আজ পরিষ্কারভাবে তার সামনে এসে গেছে। আপনাকে এটা বোঝানোর জন্য যে একজন আবর্জনা কুড়ানো ছেলের কথা কিভাবে একজন শক্তিশালী নারীর ভাগ্য বদলে দিল, আমাকে আপনাকে কয়েক ঘন্টা আগে নিয়ে যেতে হবে। ছেলেটির নাম ছিল রোয়ান, মাত্র 12 বছর বয়স, যে শহরের উপকণ্ঠে একটি ছোট ভাড়ার ঘরে তার মায়ের সাথে থাকত। তার মায়ের কিডনির রোগ ছিল এবং তিনি বেশি কাজ করতে পারতেন না, তাই বেশিরভাগ সময় ঘরেই থাকতেন। রোয়ান তাড়াতাড়ি স্কুল ছেড়ে দিয়েছিল এবং রোজ সেন্ট্রাল সিটি হাসপাতালের আশেপাশে আবর্জনা কোড়াত, যেখানে লোকেরা শুধু প্লাস্টিকের বোতল নয়, কখনো কখনো তাদের ভাগ্যও ফেলে যেত। রোগীরা চলে যাওয়ার পর ছেলেটি চুপি চুপি বোতল কোড়ানো এবং অলক্ষিত কোণগুলোতে লুকিয়ে থাকার অভ্যস্ত ছিল, আর এই নামহীনতাই তাকে এক ভয়ঙ্কর রহস্যের কাছে পৌঁছে দিল। সেই সকালে রোয়ান তার পুরনো বস্তা কাঁধে নিয়ে ভিআইপি রুমগুলোর সারির পাশ দিয়ে বোতল কোড়াচ্ছিল, যেখানে সাধারণত সে যাওয়ার সাহস পেত না, কারণ গার্ডরা সবসময় কঠোর থাকত। কিন্তু ভাগ্যের জোরে সেদিন পিছনের গেটটা একটু খোলা ছিল। রোয়ান সন্তর্পণে ভেতরে ঢুকল এবং মেডিকেল বর্জ্যের ডাস্টবিনে বোতলের স্তূপ দেখে তার চোখ ঝলসে উঠল। সে তাড়াতাড়ি সেগুলো গুছিয়ে নিয়ে চলে যেতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ থেমে গেল। রুম নম্বর 307-এর দরজার ফাঁক দিয়ে একটি পরিচিত ভারী গলা শোনা যাচ্ছিল। এটি এমন একজন মানুষের গলা যাকে মিডিয়া প্রায়ই একজন সফল শিল্পপতি এবং কোটিপতি আরতি মেহরার আদর্শ স্বামী বলে প্রচার করত। হ্যাঁ, তিনি বিক্রম মেহরাই ছিলেন। এইবার কোনো ভুল হওয়া চলবে না, শুধু একটা ইঞ্জেকশন আর সে চিরতরে ঘুমিয়ে পড়বে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আওয়াজটা বরফের মতো ঠান্ডা ছিল। রোয়ান সেখানেই জমে গেল। সে নিঃশ্বাস আটকে দরজার সাথে কান পাতল। আর একটা কণ্ঠস্বর এলো, যেটা একটু নরম ছিল কিন্তু ঠিক ততটাই বিপজ্জনক। এটি ব্যক্তিগত ডাক্তার প্রিয়া শর্মার, যাকে মিডিয়াতে ইন্টারনাল মেডিসিনের সোনার হাতের ডাক্তার হিসেবে প্রশংসা করা হতো। আপনি চিন্তা করবেন না, এই ডোজটা তার হার্টকে এমনভাবে থামিয়ে দেবে যেন এটা একটা স্বাভাবিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া। কেউ সন্দেহ করবে না। আপনি কি হস্তান্তরের কাগজপত্র প্রস্তুত করেছেন? রোহান জোরে জোরে কাঁপতে লাগল। তার ছোট হাতগুলো বস্তাটাকে এত জোরে চেপে ধরল যে তার হাত ছড়ে গেল। প্রতিটি শব্দই আবর্জনা কুড়িয়ে জীবন কাটানো একটি বাচ্চার মাথায় হাতুড়ির ঘা মারছিল। সে ট্রান্সফার বা চুক্তির মতো শব্দগুলোর সম্পূর্ণ অর্থ জানত না, কিন্তু সে এতটুকু অবশ্যই বুঝেছিল যে ভেতরের রুমে থাকা মহিলা আরতি মেহরাকে তার নিজের স্বামী আর ডাক্তার মিলে মারার পরিকল্পনা করছে। তার ছোট্ট হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। রোহান পালাতে চাইছিল, কিন্তু তার পা ঠান্ডা ফ্লোরের সাথে সেঁটে গিয়েছিল। যখন রুম থেকে আওয়াজ আসা বন্ধ হল, রোহান ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে গেল। তার হার্ট জোরে জোরে ধরফর করছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কি করবে, কাকে বিশ্বাস করবে। কিন্তু যখন সে ভুল করে নার্সদেরকে ওষুধ রাখার ট্রলিটা রুম 307-এর দিকে ঠেলতে দেখল, রোহান কেঁদে ফেলল। তার মনে তার মায়ের ছবি ভেসে উঠল, যিনি বিছানায় হাঁপাচ্ছিলেন। তার চোখে হতাশা ছিল, কিন্তু তারপরেও একটি অলৌকিকতার আশা ছিল। আর এখন আরও একজন মহিলা সেই প্রাণঘাতী ইঞ্জেকশনের জন্য অপেক্ষা করছিল।
সে জানত যে যদি সে চুপ থাকে কাল খবরের কাগজে খবর ছাপবে যে মেডিকেল ইন্ডাস্ট্রির কোটিপতি হঠাৎ হৃদরোগে মারা গেছেন, আর সত্যটা চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। কিছু না ভেবে রোহান তার বস্তাটা তুলে করিডোরে পাগলের মতো দৌড়ালো। গার্ডদের চিৎকার উপেক্ষা করে সে ভিআইপি রুমের দরজা খুলল এবং তার সব শক্তি দিয়ে একটি বাচ্চার সেই সরল বিশ্বাস নিয়ে চিৎকার করল, যাকে কেউ খেয়াল করে না। আন্টি, ওই ইঞ্জেকশনটা নেবেন না, ওটা রোগ সারানোর জন্য নয়, আপনাকে মেরে ফেলার জন্য। ছেলেটির চিৎকারের পর যেন ঘরটা ফেটে গেল। বিক্রম আর ডাক্তার প্রিয়া চমকে উঠল। সাদা আলোর নিচে জলজল করা সিরিঞ্জটা কাঁপছিল। বিক্রম, যিনি আরতি মেহরার মার্জিত স্বামী ছিলেন, একটি চমৎকার চামড়ার চেয়ার থেকে লাফিয়ে উঠল। তার চেহারা মুহূর্তের জন্য পাল্টে গেল, কিন্তু সে তাড়াতাড়ি তার ঠান্ডা আচরণ ফিরিয়ে আনল। সে চিৎকার করে উঠল, যার আওয়াজ সব কিছুকে চাপা দিতে চাইছিল। কে এই বখাটে ছেলেটা? তোমাকে ভেতরে কে ঢুকতে দিল? গার্ড কোথায়? রোহান চুপচাপ দাঁড়িয়ে রইল। তার বুক ওঠানামা করছিল। সে আবর্জনার বস্তাটা শক্ত করে ধরেছিল, কিন্তু তার চোখ আরতি মেহরার ওপর স্থির ছিল, যেন সে সেই মহিলার কাছে তাকে বিশ্বাস করার ভিক্ষা চাইছিল। তার সেই লোকটির চিৎকার বা রাগান্বিত দৃষ্টির কোনো পরোয়া ছিল না, কারণ সে জানত যে সে এখন চুপ থাকলে সব কিছু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আরতি মেহরা, যিনি অপারেশন থিয়েটারে শান্ত থাকার অভ্যস্ত ছিলেন, আজ তার মন অস্থির হয়ে উঠল। অসুস্থ হওয়ার পর থেকে তিনি অনেকবার মৃত্যুর কথা ভেবেছেন, কিন্তু তিনি কখনো মৃত্যুকে এত কাছ থেকে অনুভব করেননি। তার চোখ সামনের মলিন ছেলেটির ওপর স্থির হল, তারপর ডাক্তারের হাতে এখনও ঝুলে থাকা ঠান্ডা রূপালী সিরিঞ্জটার দিকে গেল। এক মুহূর্তে সন্দেহ জাগল। এই সরল সতর্কবাণী সেই অস্থিরতার সাথে কিভাবে মিলে যাচ্ছে যা তিনি দীর্ঘদিন ধরে দমিয়ে রেখেছিলেন? পরিবেশ এত টানটান হয়ে গেল যে প্রতিটি নিঃশ্বাস পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল। ডাক্তার প্রিয়া নিজেকে সামলালেন, সিরিঞ্জটা টেবিলে রাখলেন এবং একটা ফ্যাকাশে হাসি দিয়ে লুকানোর চেষ্টা করলেন। আরতিজি, আপনি ঘাবড়াবেন না। এই ছেলেটি নিশ্চয়ই কিছু ভুল শুনেছে বা কেউ একে উস্কে দিয়েছে। এটা শুধু হার্টকে সাপোর্ট দেওয়ার ওষুধ। আমি আপনাকে এটা কতবার দিয়েছি, আজ কেন ভয় পাচ্ছেন? তার আওয়াজ মিষ্টি ছিল, কিন্তু চোখ রাগে জ্বলছিল। রোহান তার মুঠি বাঁধল, তার গলা ধরে এলো। না, আমি শুনেছি, ওরাই বলেছিল যে ওরা আপনাকে এমন একটা ইঞ্জেকশন দেবে যে আপনি আর কখনো উঠবেন না। আমি শপথ করে বলছি, আমি মিথ্যে বলছি না। বিক্রম তার কাছে এলো। তার চেহারা একটা ঠান্ডা মুখোশে পাল্টে গেল। সে ছেলেটির কাঁধ এত জোরে ধরল যেন তাকে পিষে দেবে এবং ফিসফিস করে বলল, ছোট লোক, তুই কে যে আমার ডাক্তারের উপর মিথ্যে দোষ দিচ্ছিস আর আমার সম্মান, আমার স্ত্রীর অপমান করছিস? জানিস এটা কোথায়? দূর হয় এখান থেকে, তার আগে আমি তোকে পিষে ফেলি। আরতি অবাক হলেন। গত কয়েক মাস ধরে তার সন্দেহ হচ্ছিল যে তার স্বামীর চোখে আগের মতো কথা নেই। তিনি একটা ঠান্ডা ভাব আর হিসেব কষার অনুভব টের পেয়েছিলেন, কিন্তু তিনি কখনো বিশ্বাস করার সাহস করেননি যে সে এতদূর যেতে পারে। এখন তার এই হিংস্র আচরণ তাকে কাঁপিয়ে দিল। যদি সে সত্যিই নির্দোষ হতো, তাহলে একটা বাচ্চার কথায় এত রেগে যাওয়ার কি দরকার ছিল? আরতি একটা গভীর নিঃশ্বাস নিলেন এবং নিজেকে শান্ত করলেন। তার চোখ টেবিলের উপর রাখা সিরিঞ্জটার উপর স্থির হল। অদ্ভুত ব্যাপার, এইবারের ওষুধটার রংটা একটু আলাদা ছিল। তিনি কবে থেকে তার জীবনের সিদ্ধান্ত এত সহজে অন্যের হাতে দেওয়া শুরু করলেন? তার মনে একটা চাপা রাগ জেগে উঠল। দাঁড়াও, তিনি জোরে বললেন। আওয়াজটা উঁচু ছিল না, কিন্তু দৃঢ় ছিল, যাতে বিক্রম আর ডাক্তার দুজনেই চমকে গেল। তিনি ধীরে ধীরে সোজা হয়ে বসলেন, যদিও তার শরীর তখনও দুর্বল ছিল। তার চোখ তার স্বামীর ওপর স্থির ছিল। বিক্রম, আমি সত্যি জিজ্ঞাসা করছি, তুমি কি লুকোচ্ছ? একটা অচেনা ছিলে কেন নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এখানে আসবে শুধু এই কথাগুলো বলার জন্য? বিক্রম এক মুহূর্তের জন্য থামল। তারপর তাড়াতাড়ি একটা কৃত্রিম হাসি দিয়ে বলল, আরতি, তুমি বাচ্চাদের কথায় কান দিও না। ও শুধু একটা আবর্জনা কুড়ানো ছেলে। ওর মাথা হয়তো ঠিক নেই। আমি ওকে এক্ষুনি বের করে দিচ্ছি। আন্টি, এই বাজে কথাগুলোর প্রভাব নিজের স্বাস্থ্যের উপর পড়তে দেবেন না। রোহান তার হাত থেকে ছুটে বিছানার কাছে দৌড়ালো। তার চোখে জল ছিল। আন্টি, আমি মিথ্যা বলছি না। আমি প্রতিটি শব্দ পরিষ্কারভাবে শুনেছি। ওরা চায় আপনি কাগজে সই করুন আর তারপর এই ওষুধটা দিক, যাতে ওরা আপনার সব সম্পত্তি হাতিয়ে নিতে পারে। যদি আপনার বিশ্বাস না হয়,
তো আপনি এই ইঞ্জেকশনটা নিন, আর কাল সকালে পুরো দেশ পড়বে যে আপনার মৃত্যু হৃদরোগে হয়েছে। ঘর স্তব্ধ হয়ে গেল। প্রতিটি শব্দ সেই মিথ্যে পর্দাটা চিরে দিচ্ছিল যা এত সময় ধরে তৈরি হয়েছিল। আরতির মেরুদণ্ডে হঠাৎ ঠান্ডা স্রোত নেমে গেল। তার প্রিয় স্বামী, যিনি একসময় কষ্টে তার হাত ধরেছিলেন, এখন তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে রাগ আর ভয় মেশানো। পাশে দাঁড়ানো ডাক্তারের হাত কাঁপছিল। তার চোখ তাড়াতাড়ি সিরিঞ্জের দিকে গেল, যেন কোনো চোর হাতে নাতে ধরা পড়েছে। বাইরে গার্ডদের পায়ের শব্দ দ্রুত আসছিল। রোহান জানত যে তার হাতে সময় নেই। তার গলা ধরে এলো, আওয়াজ ভেঙে গেল। আজ যদি আমি ভুল হই, তবে আমি মার খাওয়ার বাইরে বের করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যদি আমি ঠিক হই, তবে শুধুমাত্র আপনি নিজেকে বাঁচাতে পারেন। প্লিজ, শুধু একবার আমাকে বিশ্বাস করুন। তার পরিষ্কার, ভেজা কিন্তু দৃঢ় চোখগুলো আরতিকে বাকরুদ্ধ করে দিল। তার হৃদয়ে ব্যথা আর সাহসের একটা মিশ্র অনুভূতি জেগে উঠল। এত বছর তিনি তার কেরিয়ার গড়েছেন, হাজারো রোগীর জীবন বাঁচিয়েছেন, আর এখন তার নিজের জীবন একটা গরিব বাচ্চার উপর নির্ভরশীল ছিল। এই মুহূর্তে শক্তিশালী মহিলার হার্ট একটা আলাদা সুরে ধরফর করে উঠল। ন্যায় বিচার কখনো কখনো সবচেয়ে ছোট জায়গা থেকে আসে। দরজায় জোরে ধাক্কা পড়ল। গার্ড ভেতরে এলো। তার চোখে সন্দেহ ছিল। বিক্রম সাথে সাথে চিৎকার করল, এই ছেলেটাকে এখান থেকে বের করে দাও। কিন্তু এইবার আরতি হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তার আওয়াজ তীক্ষ্ণ ছিল, কেউ একে স্পর্শ করবে না। তোমরা সবাই বাইরে যাও, আমাকে এই ছেলেটির সাথে একা কথা বলতে হবে। বিক্রম চমকে গেল। তার চোখ গভীর হল। ডাক্তার ঠোঁট কামড়াল, কিছু বলার সাহস পেল না। রোহান স্বস্তির নিঃশ্বাস নিল। তার হৃদয়ে আশার একটা আলো জ্বলে উঠল। ছেলেটি আশা করেনি যে তার কাঁপতে থাকা সতর্কবাণী সেই মহিলার হৃদয়কে স্পর্শ করবে, যিনি বাইরের দুনিয়ার জন্য পাথরের মতো হয়ে গিয়েছিলেন। দরজা বন্ধ হয়ে গেল, আর সেই সাদা ঘরে ৩ জন মানুষ থেকে গেল, প্রত্যেকে একটি ভিন্ন মেজাজে। এক গরিব ছেলে, কাঁপতে থাকা সত্ত্বেও দৃঢ়। একজন কোটিপতি স্ত্রী, যিনি এখন তার জীবনসঙ্গীর আসল চেহারা দেখতে শুরু করেছিলেন, এবং একজন স্বামী ও ডাক্তার, যারা প্রথমবারের মতো অনুভব করছিল যে নিয়ন্ত্রণ তাদের হাত থেকে পিছলে যাচ্ছে। হাসপাতালের ঘরের দরজা বন্ধ হয়ে গেল। পিছনে শুধু একটা ভারী নীরবতা রেখে গেল। আরতি সেখানেই বসেছিলেন। তার দুর্বল হাতগুলো চাদর শক্ত করে ধরেছিল। তার মন সেই ছেলেটির বলা কথাগুলোয় ঘুরছিল, শুধু একটা ইঞ্জেকশন আর আপনি আর কখনো উঠবেন না। এই আওয়াজটা একটা মৃত্যুর ঘণ্টার মতো বাজছিল। তার দৃষ্টি তার স্বামীর ওপর গেল। যে লোকটার সাথে তিনি এত বছর কাটিয়েছিলেন, এখন তার মুখে রাগ আর ঘাবড়ে যাওয়ার ভাব ছিল। যে সন্দেহ এত সময় ধরে ধিকি ধিকি জ্বলছিল, তা এখন আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠল। সেই মুহূর্তে স্মৃতিগুলো দ্রুত ফিরে এলো। তাকে তাদের বিয়ের প্রথম দিনগুলোতে নিয়ে গেল। সেই দিনগুলোতে তিনি একজন তরুণী ডাক্তার ছিলেন, যিনি সবেমাত্র প্রমোশন পেয়েছিলেন, আর সে একজন উদীয়মান ব্যবসায়ী। তারা এই বিশ্বাস নিয়ে এক হয়েছিল যে ভালোবাসা বুদ্ধি ও কেরিয়ারকে জুড়তে পারে। বিক্রম ঘণ্টার পর ঘণ্টা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করত। তার জন্য ঠান্ডা খাবার নিয়ে আসত, যাতে তিনি তার ডিউটির পর তাড়াতাড়ি খেতে পারেন। তিনি কখনো বিশ্বাস করেছিলেন যে সেই তার জীবনের মানুষ, কিন্তু সময় সব কিছু ক্ষয় করে দিল। যেমন যেমন তিনি সফল হতে লাগলেন, তাদের ওষুধ কোম্পানি ফুলে ফেঁপে উঠল। বিক্রমও পাল্টে গেল। বোর্ড মিটিংগুলোতে সে আর চুপচাপ পিছনে বসে তাকে সাহস জোগানো সেই মানুষটা ছিল না, বরং ধীরে ধীরে প্রধান চেয়ারে এসে বসল, প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে লাগল। আর যখন তার শরীর খারাপ হতে লাগল, তখন সে নির্দয়ভাবে ভিড়ের মধ্যে তার দুর্বলতাকে প্রকাশ করল, যেন এটা তার ক্ষমতা কেড়ে নেওয়ার একটা অজুহাত। আরতিজি এখন কোম্পানি চালানোর জন্য মানসিকভাবে সক্ষম নন। আমাদের একজন সুস্থ ও বুদ্ধিমান মানুষের দরকার। সেই দিনের সেই কথাগুলো আজও ছুরির মতো গভীরভাবে বেঁধে। কর্মচারীরা তাকে করুণার চোখে দেখল। তিনি কেবল তার কান্না গিলে ফেলতে পারলেন, নিজেকে এই সান্ত্বনা দিয়ে যে হয়তো সে কেবল তাকে সাহায্য করতে চায়। কিন্তু এখন সেই আবর্জনা কুড়ানো ছেলেটির সতর্কবাণীর পর তিনি জানতেন যে এটা সাহায্য নয়, বরং হাতিয়ে নেওয়ার একটা আসল পরিকল্পনা ছিল। প্রতারিত হওয়ার অপমান শারীরিক ব্যথাকে পুড়িয়ে দিচ্ছিল। আরতি তার ঠোঁট শক্ত করে কামড়ালেন। তার হাত কাঁপছিল,
কিন্তু তার চোখ ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠল। সেই মুহূর্ত থেকে তিনি শপথ নিলেন যে তিনি যতটাই দুর্বল হন না কেন, তিনি প্রতারকদের হাতে একজন বাধ্য শিকার হবেন না। গার্ডদের চলে যাবার পর হাসপাতালের ঘর আবার দম বন্ধ করা নীরবতায় ডুবে গেল। আরতি বালিশের ওপর ফিরে শুয়ে পড়লেন। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, যেন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু তার মনে সবকিছু আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার ছিল। তার শান্ত বাইরের রূপের নিচে রাগ ফুটছিল। তিনি বুঝলেন যে এই পরিস্থিতিতে আবেগ প্রকাশ করলে তিনি কেবল দ্রুত জালে জড়িয়ে পড়বেন। একটি আহত পশু কখনো কখনো গর্জন করে না, বরং চুপচাপ লক্ষ্য করে। বিক্রম তার কাছে এলো। সে তার স্ত্রীর কাঁধে হাত রাখল। তার আওয়াজ তুলোর মতো নরম, কিন্তু ছুরির মতো তীক্ষ্ণ ছিল। তুমি বেশি চিন্তা করো না, ও শুধু একটা বাচ্চা বাজে কথা বলছে। আমি সবসময় তোমার জন্য আছি, তুমি জানো। শব্দগুলো মিষ্টি ছিল, কিন্তু চোখ বরফের মতো ঠান্ডা ছিল। আরতি এখন আর এত সরল ছিলেন না যে বিশ্বাস করবেন। সেই মুহূর্ত থেকে তিনি কসম খেলেন যে তিনি যতটাই দুর্বল হন না কেন, তিনি প্রতারকদের হাতে একজন বাধ্য শিকার হবেন না। বিক্রম, তিনি ধীরে ধীরে বললেন, আমার মনে হয় আমি আজ একটু ক্লান্ত, হয়তো কাল ইঞ্জেকশনটা নেব। গতরাতে আমি ঘুমোতে পারিনি। আমার ভয় হচ্ছে যে এখন ইঞ্জেকশন নিলে আমার হার্ট এটা সহ্য করতে পারবে না। বিক্রম একটু কপাল কুঁচকে গেল। ডাক্তার প্রিয়া তার দিকে তাকিয়ে রইল, যেন কোনো আদেশের অপেক্ষা করছিল। আরতি তার ভয় দমন করে একটা সৌম্য হাসি দিলেন। এই হাসিটাই বিক্রমকে শান্ত করল এবং সে মাথা নাড়ল। ঠিক আছে, ঠিক আছে, কালকের জন্য ছেড়ে দিই। তুমি বিশ্রাম করো, আমি জরুরি কাগজপত্র প্রস্তুত করে রাখব, যাতে তোমাকে আর বিরক্ত হতে না হয়। কাগজপত্র, শুধু এই দুটো শব্দ আরতির মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নামানোর জন্য যথেষ্ট ছিল। তার মনে পড়ল সাম্প্রতিক দিনগুলোর কথা, যখন সে ক্রমাগত ফাইলের স্তূপ নিয়ে আসত আর তাকে তাড়াতাড়ি সই করার জন্য অনুরোধ করত। বিক্রির চুক্তি, পাওয়ার অফ অ্যাটর্নি, এমনকি একটা উইলও। সে সবসময় ব্যাখ্যা দিত যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন সে তার সই দেখত, তখন তার চোখে একটা লুকানো কঠিন লোভ ঝিলমিল করে উঠত। আরতি ধীরে ধীরে মাথা নাড়লেন, বিশ্বাস করার ভান করে। তিনি জানতেন যে তিনি যত বেশি বাধ্য থাকবেন, তত বেশি ভুল সে করবে। আর এই প্রাণঘাতী খেলায় যে চুপ থাকতে জানে, সেই জয়ী হয়। সেই রাতে যখন ঘর অন্ধকারে ডুবেছিল, রোহান চুপি চুপি ফিরে এলো। সে সকালের মতো ঘাবড়ানো ছিল না, বরং তার চোখে একটা দৃঢ় সংকল্প ছিল। আরতি তাকে দেখলেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। তার হৃদয়ে একটা নাজুক বিশ্বাস শিকড় গাড়ল। হয়তো এই ছেলেটাই তাকে বাঁচানোর চাবিকাঠি হবে। রোহান তাকে সবকিছু বলল যা সে শুনেছিল, সেই প্রাণঘাতী ইঞ্জেকশন নিয়ে গোপন আলোচনা থেকে শুরু করে হস্তান্তরের কাগজপত্র পর্যন্ত। তার আওয়াজ কাঁপছিল, কিন্তু প্রতিটি বিবরণ পরিষ্কার ছিল। আরতি শুনলেন, তার চোখ ধীরে ধীরে জ্বলতে লাগল। এই গরিব বাচ্চাটা তার স্বাভাবিক প্রবৃত্তি আর শান্ত পর্যবেক্ষণ দিয়ে একটা অমূল্য সাক্ষী হয়ে উঠেছিল। তার হৃদয়ে একটা কষ্টকর প্রশ্ন উঠল যে ন্যায় বিচার তিনি এত সময় ধরে খুঁজছিলেন, তা কি এমন একটা বাচ্চার কাছ থেকে আসবে যাকে কেউ খেয়াল করে না? ঠিক সেই সময় করিডোরে বিক্রমের জুতোর আওয়াজ বাজল। রোহান ঘাবড়ে গেল। আরতি তাড়াতাড়ি তাকে সরঞ্জাম রাখার আলমারিতে লুকিয়ে দিলেন। বিক্রম ভেতরে এলো। তার হাতে একটা মোটা ফাইল ছিল। আরতি, আমাকে তোমার থেকে কিছু কাগজে এখনই সই করাতে হবে। এটা শুধু একটা পরিপূরক, কিছু গুরুত্বপূর্ণ নয়। আরতি ফাইলটা নিলেন, এক ঝলক দেখার ভান করলেন, কিন্তু তার চোখ মোটা অক্ষরে ছাপা একটা বাক্যে থমকে গেল। অপ্রত্যাশিত মৃত্যুর ক্ষেত্রে আইনি স্বামীকে সম্পূর্ণ পাওয়ার অফ অ্যাটর্নি। তার মেরুদণ্ডে একটা ঠান্ডা ঢেউ খেলে গেল। তিনি ধীরে ধীরে ওপরে তাকালেন এবং তার স্বামীর চোখে চোখ রাখলেন। বিক্রমের ঠোঁটের হাসি খুব মসৃণ ছিল, কিন্তু তার চোখে একটা ভয়ঙ্কর তৃষ্ণা ঝলমল করে উঠল। তিনি ফাইলটা বন্ধ করে দিলেন। তার আওয়াজ শান্ত ছিল, আমি ক্লান্ত, কাল সই করব, ঠিক আছে? বিক্রম মাথা নাড়ল, কিন্তু তার চোখ হতাশা লুকাতে পারল না। সে চলে গেল, বাতাসে দামি পারফিউমের গন্ধ রেখে গেল। এমন একটা গন্ধ যা এখন তার কাছে আগের চেয়ে অনেক বেশি ঘৃণা লাগছিল। যখন দরজা বন্ধ হলো, রোহান তার মাথা বাইরে বের করল।
তার চোখে চিন্তা ভরা ছিল। আরতি তার কাঁধে হাত রাখলেন এবং ধীরে ধীরে ফিসফিস করে বললেন, আমাদের চুপ থাকতে হবে, কেবল নীরবতাই শত্রুর আসল চেহারা প্রকাশ করবে। সেই রাতে আরতি ঘুমালেন না। বাইরে পুরনো গাড়ি থেকে আবর্জনার খটখট আওয়াজ আসছিল, আর তার হৃদয়ে একটা ইস্পাতের মতো সংকল্প গড়ে উঠছিল। তিনি নিজেকে একটা প্রাণঘাতী ইঞ্জেকশনের শিকার হতে দেবেন না, আর নীরব যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছিল। সেই রাতের পর আরতি পাল্টে গেলেন। বাইরে থেকে সবাই তাকে দুর্বল, ক্লান্ত দেখত, যে কেবল ওষুধ আর তার ব্যক্তিগত ডাক্তারের যত্নের ওপর নির্ভরশীল। কিন্তু তার মনে তিনি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ছিলেন। তিনি এখন তার স্বামীকে ভালোবাসার দৃষ্টিতে নয়, বরং একজন ঠান্ডা পর্যবেক্ষকের দৃষ্টিতে দেখতেন। তার প্রতিটি হাবভাব, প্রতিটি কথা, প্রতিটি কাগজ, সব তিনি তার স্মৃতিতে সাবধানে নথিভুক্ত করছিলেন। তার নীরবতা বিক্রমকে আরও আত্মবিশ্বাসী করে তুলল, এই বিশ্বাসে যে তার স্ত্রী হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু এইটা ছিল তার জন্য একটা লম্বা দাবা খেলার শুরু। সকালে যখন ডাক্তার প্রিয়া ঘরে এলেন, আরতি ক্লান্ত হওয়ার ভান করে এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, প্রিয়া, আজকের ওষুধটায় কিছু আলাদা আছে, গন্ধটা একটু অদ্ভুত লাগছে, তাই না? ডাক্তার প্রিয়া চমকে গেলেন, তারপর সাথে সাথে একটা সৌম্য হাসি দিলেন। কিছু না আরতিজি, এটা শুধু একটা নতুন আমদানিকৃত ওষুধ, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় আপনার জন্য সেরাটাই বেছে নেব। বিক্রমও এটাই বলেছিল, কিন্তু প্রিয়ার চোখ একটু এড়িয়ে যাচ্ছিল। আরতি আর কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু মাথা নাড়লেন এবং তার মনে একটা নোট তৈরি করে নিলেন, ওষুধে সমস্যা আছে। দুপুরে বিক্রম আরও একটা বাধা নিয়ে এলো, একটি ফাইল। আরতি চুপচাপ তার স্বামীকে টেবিলে প্রতিটি কাগজ সাজাতে দেখলেন, যা ঘন অক্ষরে ভরা ছিল। সে মধুর মতো মিষ্টি কথায় বলল, তুমি এটাতে সই করে দাও, আমি সব কিছু সামলে নেব, তোমার শুধু বিশ্রামের করা দরকার। আরতি ধীরে ধীরে হাসলেন। প্রতিটি পাতা উল্টে দেখতে লাগলেন, যদিও তার চোখ ঝাপসা ছিল, তবুও তিনি সারমর্ম বোঝার চেষ্টা করছিলেন। তিনি ঝাপসা প্রিন্ট করা অংশগুলো আর পাওয়ার অফ অ্যাটর্নি সেকশনে পুনরাবৃত্তি হওয়া বাক্যগুলোর দিকে মনোযোগ দিলেন। প্রতিবার যখন তিনি একটা পাতা উল্টাতেন, তা তার স্মৃতিতে গভীরভাবে গেঁথে যেত, কারণ তিনি জানতেন যে তার সই এখন সেই বিশাল সম্পত্তির দরজা খোলার জন্য সোনার চাবি, আর সে তা হাসিল করার জন্য সবকিছু করবে। রাতে রোহান আবার চুপি চুপি ঘরে এলো। তার সাথে কিছু থ্যাঁতলানো কাগজের টুকরো ছিল, যা সে ওষুধ কোম্পানির অফিসের আশেপাশ থেকে কুড়িয়েছিল। সেই কাগজগুলোতে কেউ মনোযোগ দেয়নি, কিন্তু আরতির জন্য প্রতিটি ছোট বিবরণ একটা মূল্যবান ধাঁধার অংশ ছিল। একটি নোটে একটি জরুরি বৈঠকের কথা উল্লেখ ছিল, যার সম্পর্কে তিনি কিছুই জানতেন না। আরেকটিতে বড় পরিমাণে ওষুধ আমদানি করার বিল ছিল, কিন্তু কোম্পানির খাতায় এর কোনো রেকর্ড ছিল না। আবর্জনা কুড়িয়ে জীবন কাটানো একটি বাচ্চার পর্যবেক্ষণ শক্তি দিয়ে সে অজান্তে এমন একজন তথ্য সংগ্রাহক হয়ে উঠল, যার কেউ আশা করেনি। আরতি তাকে কৃতজ্ঞতাভরা চোখে দেখলেন। তুমি খুব ভালো কাজ করেছ, কিন্তু মনে রাখবে, কেউ জানতে না পারে যে তুমি আমাকে সাহায্য করছো। আমরা তখনই জিততে পারবো যখন ওরা ভাববে আমি হাল ছেড়ে দিয়েছি। রোহান দ্রুত মাথা নাড়ল, তার চোখ গর্বে জলজল করছিল। দিন যেতে লাগলো সাজানো নীরবতায়। বিক্রম করিডোরে ফোনে ফিসফিস করে কথা বলতো, এই ভেবে যে আরতি ঘুমিয়ে আছে, কিন্তু তিনি সবকিছু শুনতেন। ডাক্তার প্রিয়া ফাইলে কিছু লিখত, এই ভেবে যে রোগী মনোযোগ দিচ্ছে না, কিন্তু তার চোখ প্রতিটি আঁচড় অনুসরণ করত। সবকিছু তিনি একটা বন্ধ বাক্সের মতো রাখতেন, খোলার দিনের অপেক্ষা করতেন। একদিন হাসপাতালের ঘরেই একটি বোর্ড মিটিংয়ে বিক্রম শেয়ার হোল্ডারদের সামনে দাঁড়ালো এবং হেসে বলল, আমার স্ত্রীর শরীর ভালো নেই, এখন সে কোম্পানির দেখাশোনা করতে পারবে না। আমার মনে হয় এখন সময় এসে গেছে যে আমি দায়িত্ব নিই, যাবে কাজ না থামে। কিছুজন সহমত হয়ে মাথা নাড়ল, কিছুজন সন্দেহে ফিসফিস করল। আরতি চুপচাপ শুয়ে রইলেন, চোখ বন্ধ করে, শোনার ভান না করে, কিন্তু প্রতিটি শব্দ তার কানে পড়ছিল, তার ভেতরে রাগের আগুন জ্বালাচ্ছিল। তিনি জানতেন যে এই লোকটি কেবল তার সম্পত্তি হাতিয়ে নিতে চায়নি, বরং সেই লোকদের সামনে তাকে অপমানও করতে চেয়েছিল, যারা একসময় তাকে সম্মান করত। আর তিনি জানতেন যে এখন চুপ থাকা একটা দুইধারী তলোয়ার ছিল, কারণ তার নীরবতা তাকে আরও বেপরোয়া করে তুলছিল, আরও বেশি ত্রুটি প্রকাশ করছিল, আর এটাই তার দরকার ছিল। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, যখন আপনি চুপ থাকা বেছে নেন, এই জন্য নয় যে আপনি দুর্বল, বরং এই জন্য যে আপনি সবকিছু শুনতে চান, সবকিছু পরিষ্কার দেখতে চান, সবকিছু মনে রাখতে চান, যাতে একদিন আপনি এটাকে পাশা পাল্টানোর জন্য প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন? এটাই সেই পরিস্থিতি ছিল যেখানে আরতি প্রতিটি ঘণ্টা যাপন করছিলেন। হাসপাতালের করিডোরের শেষে হলুদ আলোর নিচে তার ছায়া দেয়ালে লম্বা হয়ে যাচ্ছিল। যে মহিলাকে একসময় শুকিয়ে যাওয়া মনে করা হতো, এখন চুপচাপ একটা নীরব পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছিলেন।
আর তার পাশে সেই গরিব আবর্জনা কুড়ানো ছেলেটা একটা ভাগ্যবানের মতো চুপচাপ এই বিশ্বাস দিচ্ছিল যে ন্যায় বিচারের জন্য এখনও একটা সুযোগ আছে। পরের কয়েকদিন আরতি একজন ক্লান্ত, নীরব এবং বাধ্য রোগীর রূপ ধরে রাখলেন, যেন তার আর লড়াই করার কোনো শক্তি বাকি নেই। কিন্তু ভেতর থেকে তার প্রতিটি পদক্ষেপ ছিল চিন্তা ভাবনা করে নেওয়া। তিনি জানতেন যে পাশা পাল্টানোর জন্য তার প্রমাণ দরকার, আর প্রমাণ পাওয়ার জন্য তাকে প্রতারককে নিজেই নিজের ভুল প্রকাশ করতে বাধ্য করতে হবে। এক সকালে যখন বিক্রম ফাইল নিয়ে এলো, তিনি অসাবধানভাবে কলম তোলার ভান করলেন, কিন্তু সাথে সাথে সই করলেন না। তিনি ধীরে ধীরে দুর্বল গলায় বললেন, যা তার মনোযোগ আকর্ষণের জন্য যথেষ্ট ছিল, বিক্রম, যদি আমি সবকিছু তোমার নামে করে দিই, তাহলে পরে যদি আমার কিছু হয়ে যায়, তবে কি কোম্পানির প্রতিপত্তি বজায় থাকবে? সে এক মুহূর্তের জন্য থামল। তার চোখে বিস্ময়ের একটা ঝলক দেখা গেল, যা তাড়াতাড়ি একটা সৌম্য হাসির পেছনে লুকিয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। তোমার শুধু বিশ্রাম করার দরকার, আর কোম্পানি আগের চেয়ে আরও শক্তিশালী হবে। আরতি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং তারপর ইচ্ছাকৃতভাবে একটা স্পষ্ট বাক্য বললেন, তবে মনে রেখো, আমার প্রতিপত্তি বজায় রেখো। আমি বেঁচে থাকি বা না থাকি, আমি চাই যে দুনিয়া আমাকে একজন ডাক্তার হিসাবে মনে রাখুক, একজন ব্যর্থ ব্যক্তি হিসাবে নয়। বিক্রম চমকে গেল। সেই শব্দগুলো তার জন্য একটা সবুজ আলোর মতো ছিল। এই ইঙ্গিত দিচ্ছিল যে সে হাল ছেড়ে দিয়েছে এবং তার ভাগ্য মেনে নিয়েছে। সে জানত না যে এটা তার লোভ মাপার জন্য তার পাতা ফাঁদ। সেই দুপুরে যখন সে ঘর থেকে বেরোল, রোহানকে চুপি চুপি তার পিছু নিতে বললেন আরতি। ছেলেটি সন্তর্পণে করিডরে গেল এবং সাফাই কর্মচারীদের মধ্যে মিশে গেল। রোহান বিক্রমকে ডাক্তার প্রিয়ার সাথে একটা লুকোনো কোণে দেখা করতে দেখল। তাদের আওয়াজ ফিসফিস করে আসছিল, কিন্তু এত কাছে যে সে শুনতে পারছিল। ও প্রায় সই করতে যাচ্ছিল, শুধু আর একটা ইঞ্জেকশন আর সব কিছু শেষ হয়ে যাবে। তুমি কি নিশ্চিত যে কোনো ভুল হবে না? চিন্তা করবেন না, ও নিজেই বলেছে বেঁচে থাকা বা মরা এখন কোনো মাইনে রাখে না। রোহান তার নিঃশ্বাস আটকে রাখল। তার হার্ট জোরে জোরে ধড়ফড় করছিল। সে জানত যে আরতির অনুমান সঠিক ছিল। তাদের নীরবতা তাদের আত্মবিশ্বাসী করে তুলছিল, আর তারা বেপরোয়া হয়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি ফিরে এলো এবং সব কিছু জানিয়ে দিল। আরতি শুনলেন এবং তার ঠোঁট একটা ঠান্ডা হাসিতে বেঁকে গেল। মাসগুলোতে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে নিয়ন্ত্রণ তার হাতে আছে। রাতে তিনি রোহানকে ডাকলেন এবং ফিসফিস করে বললেন, কাল আমি ওদের আরও একবার পরখ করব। তুমি প্রতিটি বিষয়ে মনোযোগ দেবে, আর মনে রাখবে আমাদের কঠিন প্রমাণ দরকার। পরের দিন যখন ডাক্তার প্রিয়া ইঞ্জেকশন প্রস্তুত করছিলেন, আরতি হঠাৎ তার কবজি ধরে ফেললেন। তার আওয়াজ দুর্বল ছিল। প্রিয়া, তুমি কি নিশ্চিত যে এই ওষুধটা আমার জন্য ভালো? যদি আমি না বাঁচি, তবে কি তোমার আর বিক্রমের আফসোস হবে? এই অপ্রত্যাশিত প্রশ্ন প্রিয়াকে চমকে দিল। তার চোখ টলমল করে উঠল। বিক্রম সাথে সাথে হস্তক্ষেপ করল, একটা কৃত্রিম হাসি দিয়ে। কি বাজে কথা বলছো? আমরা সবসময় তোমার জন্য সেরাটাই চাই। কিন্তু প্রিয়ার চোখ অজান্তেই বিক্রমের দিকে গেল, যাতে চিন্তা ভরা ছিল। আরতি সেই মুহূর্তটা ধরে ফেললেন, তাকে তার স্মৃতিতে গভীরভাবে গেঁথে নিলেন। এটা একটা সঙ্গীর চোখ ছিল যে জানত যে সে ভুল করছে। তারা চলে যাওয়ার পর আরতি বালিশের নিচে লুকানো তার ছোট ডায়েরিটা বের করলেন এবং সময়, কথোপকথন, হাবভাব এবং চোখের ভাব লেখা শুরু করলেন। প্রতিটি বিবরণ পুরো ছবির জন্য একটা ধাঁধার অংশ ছিল। তিনি জানতেন যে যখন সময় আসবে, তখন এটা একটা অকাট্য প্রমাণ হবে। আরও এক সন্ধ্যায় তিনি ঘুমানোর ভান করলেন। তার শ্বাসপ্রশ্বাস নিয়মিত ছিল। রোহান একটা কোণে লুকিয়েছিল। দরজা খুলল। বিক্রম ডাক্তার প্রিয়ার সাথে ভেতরে এলো। তার আওয়াজ নিচু ছিল, কিন্তু তার জাগানো কান দিয়ে আরতি প্রতিটি শব্দ শুনলেন। হ্যাঁ, কাল আমি নোটারিকে ডাকব। সেই সময় সে হুঁশেই থাকুক বা বেহুশ, তাকে সই করতেই হবে। প্রিয়া ধীরে ধীরে জবাব দিলেন, কিন্তু যদি কেউ সন্দেহ করে? কেউ সন্দেহ করবে না, ও খুব দুর্বল, এখন আরও প্রতিরোধ করতে পারবে না। আরতি তার চোখ বন্ধ রাখলেন। তার হার্ট দ্রুত ধড়ফড় করছিল, কিন্তু তার চেহারা ক্লান্তই রইল। অন্ধকারে তার ঠোঁট আলতো করে বেঁকে গেল।
আরও একটা প্রমাণ তার হাতে এলো। রোহান তাকে দেখল। তার চোখ জ্বলজ্বল করছিল। ছেলেটি এই মহিলার মধ্যে একটা পরিবর্তন অনুভব করল। হতাশা থেকে এখন তিনি নীরবতাকে একটা অস্ত্রে বদলে দিয়েছেন। চিৎকার করার দরকার নেই, সরাসরি বিরোধিতা করার দরকার নেই। তবুও তিনি তার শত্রুদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলে তাদের আসল চেহারা প্রকাশ করছিলেন। আপনার কি এই বৈসাদৃশ্যটা মনে হয় না? শক্তিশালী ব্যক্তি কখনো কখনো সে হয় না যে জোরে কথা বলে, বরং সে হয় যে সঠিক সময় চুপ থাকতে জানে। সেই নীরবতা দুর্বলতা নয়, বরং একটা তীক্ষ্ণ ছুরি যা বাইরে বের করার অপেক্ষা করছে। আর সেই নীরবতায় আরতি পাশা উল্টে দেওয়ার পথটা দেখে নিয়েছিলেন। তাকে শুধু আর একজন সহযোগীর দরকার ছিল যে তার স্মৃতিগুলোকে আইনি প্রমাণে বদলে দিতে পারবে। সেই ব্যক্তি, তিনি এমন একজনের কথা ভাবলেন যাকে তার নিজের স্বামী বের করে দিয়েছিল। কয়েকদিন ধরে মনে রাখার, পর্যবেক্ষণ করার এবং চুপি চুপি প্রতিটি বিবরণ সংগ্রহ করার পর আরতি জানতেন যে এখন কার্যকলাপ করার সময় এসে গেছে। একা তিনি বিক্রম আর ডাক্তার প্রিয়ার ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারতেন না। তার একজন সহযোগীর দরকার ছিল, কেউ যে আইন বোঝে, যে জানে আইনি প্রমাণ কি হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ যে ক্ষমতা আর টাকাকে ভয় পায় না। তার মনে একটা নাম বাজছিল যা তিনি দীর্ঘদিন ধরে নেওয়ার সাহস করেননি। কুমার। কুমার একসময় তাদের ব্যক্তিগত উকিল ছিলেন যখন কোম্পানি নতুন শুরু হয়েছিল। কুমার ধনী পরিবার থেকে ছিলেন না, কিন্তু তিনি সরল এবং নীতিবাদী ছিলেন। সেই দিনগুলোতে কুমার প্রথম চুক্তিগুলো তৈরি করেছিলেন যা তাকে অনেক প্রতারণামূলক চুক্তি থেকে বাঁচিয়েছিল। কিন্তু কুমারের স্পষ্টবাদিতাই তার তাড়াতাড়ি বের করে দেওয়ার কারণ হল। বিক্রম জেদি লোক পছন্দ করত না। এক তীব্র বিতর্কে কুমার অজ্ঞাত উৎস থেকে ওষুধ আমদানি করার একটি চুক্তিতে সই করার বিরোধিতা করেছিলেন, যার প্রস্তাব বিক্রম দিয়েছিল। ফলস্বরূপ তাকে কোম্পানি ছাড়তে বাধ্য করা হলো। তার ওপর নমনীয় না হওয়ার অভিযোগ আনা হলো। তখন থেকে কুমারের নাম পরিবারের কোনো আলোচনা থেকে উধাও হয়ে গেল। আরতি সে সময় খুব ব্যস্ত ছিলেন, তার স্বামীকে খুব বিশ্বাস করতেন, তাই তিনি তাকে না থামিয়ে যেতে দিয়েছিলেন। এখন সেই ঠান্ডা হাসপাতালের ঘরে বসে তার মনে হলো এটা তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা ছিল। এক দুপুরে যখন বিক্রম একজন সঙ্গীর সাথে দেখা করার জন্যে হাসপাতাল থেকে বের হলো, আরতি রোহানকে বললেন, তুমি কি আমাকে একটা সাহায্য করার সাহস করবে? আমার জন্যে কুমার নামের একজনকে খুঁজে বের করো। উকিল কুমার। তিনি পুরনো জামা পরতেন, একটা পুরনো স্কুটার চালাতেন আর হাসপাতালের মোড়ের চায়ের দোকানে বসতেন। দুদিন পর রোহান মাথা নাড়ল। তার চোখ দৃঢ় ছিল। যে ছেলেটি শহরের প্রতিটি কোণে ঘুরেছে, তার জন্য কিছু সূত্র দিয়ে কাউকে খুঁজে বের করা কোনো বড় ব্যাপার ছিল না। দুদিন পর রোহান ফিরে এলো, হাঁপাতে হাঁপাতে। তার চোখ জলজল করছিল। আন্টি, আমি তাকে খুঁজে পেয়েছি। তিনি এখন একটা পুরনো ফ্ল্যাটে একটা ছোট অফিস খুলেছেন, কিন্তু তিনি এখনও একজন উকিল। আরতির হাট জোরে ধরফর করে উঠল। সেই সুযোগটা জ্বলে উঠল। সেই সন্ধ্যায় আরতি একজন পরিচিত নার্সকে চুপি চুপি একটা গাড়ির ব্যবস্থা করতে বললেন, বাইরে যাওয়ার জন্য চেকআপের অজুহাত দেখিয়ে। রোহান তার সাথে বসল। তার হাতে এত সময় ধরে সংগ্রহ করা নথিগুলোর একটা ব্যাগ ছিল। হুইলচেয়ার তাকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেল। ভিড়ভাট্টা রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ সন্দেহ করল না যে মহিলাকে মরতে যাওয়া মনে হচ্ছিল, তিনি আসলে তার ভাগ্য পাল্টানোর চাবি খুঁজতে যাচ্ছিলেন। কুমারের আইন কার্যালয় ছিল একটি পুরনো ফ্ল্যাটের সারিতে, যার দেওয়ালের রং উঠে যাচ্ছিল। সাইনবোর্ড এত ছোট ছিল যে লোকেরা সহজেই তাকে উপেক্ষা করতে পারত। কাঠের দরজা খুলল। একজন 40 বছর বয়সী মানুষ, যার চেহারা রোগা ছিল কিন্তু চোখ তীক্ষ্ণ ছিল, ওপরের দিকে তাকালো। কুমার। যখন সে আরতিকে দেখল, সে চমকে গেল। আরতিজি! তার আওয়াজে বিস্ময় ছিল, যেন সে বিশ্বাস করতে পারছিল না। আরতি ধীরে ধীরে মাথা নাড়লেন। তার আওয়াজ বিষণ্ণ ছিল। কুমার, অনেক সময় হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন যে আমি সেই সময় তোমার পাশে দাঁড়াইনি। কুমারের চোখ এক মুহূর্তের জন্য গভীর হল, কিন্তু তারপর নরম হয়ে গেল। সে তাকে ভেতরে আসতে ইঙ্গিত করল। হুইলচেয়ার ঠেলে দিতে সাহায্য করল। ছোট ঘর, যাতে শুধু একটা কাঠের টেবিল আর কিছু পুরনো ফাইলের স্তূপ ছিল, পরিষ্কার ছিল। কয়েক মিনিটের নীরবতার পর আরতি কথা বলা শুরু করলেন। তার গলা ধরে এলো। কুমার, আমার তোমার সাহায্য চাই। এটা শুধু সম্পত্তি মামলা নয়, এটা আমার জীবনের প্রশ্ন। আমার স্বামী আমাকে মারতে চায়।
কুমার চমকে গেল, তার চোখ বিস্ফারিত হল। সে আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, এমন সময় রোহান নথির ব্যাগটা টেবিলের ওপর রাখল, কাগজের টুকরোগুলো নোটগুলো ছড়িয়ে দিল এবং সে সব কিছু শোনালো যা সে শুনেছে। প্রতিটি বিবরণ দেখতে দেখতে কুমারের কপাল কুঁচকে গেল, তারপর তার চেহারা ঠান্ডা হয়ে গেল। আপনি ঠিক বলছেন, এটা পারিবারিক বিবাদ নয়, এটা একটা সংগঠিত হত্যার ষড়যন্ত্র। যদি ছেলেটির কথা সত্যি হয় তাহলে আমাদের কঠিন আইনি প্রমাণ দরকার। আরতি, তিনি মাথা নাড়লেন। এই কারণেই আমি তোমার কাছে এসেছি। আমার এখন আর কারো উপর ভরসা নেই। কুমার তাকে অনেকক্ষণ দেখলেন। তার চোখে প্রশংসা আর দুঃখের মিশ্রণ ছিল। যে মহিলা একসময় সাফল্যের শীর্ষে ছিলেন এখন তার সামনে দুর্বলভাবে বসে আছেন, কিন্তু তারপরও তার দৃঢ়তা বজায় রেখেছেন। তিনি একটা গভীর নিঃশ্বাস নিলেন এবং তারপর মাথা নাড়লেন। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে। আমাদের ওদেরকে হাতে নাতে ধরতে হবে, অডিও রেকর্ডিং এবং নথি সহ। তখনই আমরা ওদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারব। একটা ভুল হলে ওরা পাশা উল্টে দেবে এবং আপনাকে পাগল প্রমাণ করে দেবে। আরতি হাসলেন, অনেক দিনের মধ্যে প্রথমবারের মতো। এই হাসিটা ঠান্ডা ছিল না, বরং আশার একটা ঝলক ছিল। আমি যথেষ্ট সময় ধরে নীরবতা বজায় রেখেছি, এখন আমি প্রস্তুত। আমরা একসাথে পাশা উল্টে দেব। সেই ছোট ঘরে পাখার ক্যাঁচ আওয়াজের মধ্যে একটা নতুন জোট তৈরি হলো। একজন কোটিপতি যাকে প্রতারণা করা হয়েছিল, একজন গরিব আবর্জনা কুড়ানো ছেলে এবং একজন নীতিবাদী উকিল যাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের হাতে সত্য ছাড়া আর কিছু ছিল না, কিন্তু সেই সত্যে সেই লোকদেরকে ধ্বংস করার শক্তি ছিল যারা ভাবত যে ক্ষমতা অজেয়। সেই সাক্ষাতের ঠিক পরে কুমার চিন্তা করতে সময় নষ্ট করলেন না। তিনি জানতেন যে একবার এই দাবা খেলায় পা রাখার পর আর পিছু হটা অসম্ভব ছিল। যে মানুষটাকে বছরের পর বছর আগে সরিয়ে দেওয়া হয়েছিল, এখন সে আরতির জীবন আর সম্মান বাঁচানোর একমাত্র আশা ছিল। প্রথম দিন কুমার সেই ব্যাংকে গেলেন যেখানে আরতির ওষুধ কোম্পানির প্রায়ই লেনদেন হতো। বহু বছরের অভিজ্ঞতা দিয়ে তার অস্বাভাবিক সূত্র খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি। সাম্প্রতিক কয়েক মাসে আমদানি করা চিকিৎসা সামগ্রী কেনার অজুহাতে ক্রমাগত বড় লেনদেন করা হয়েছিল। কিন্তু যখন কুমার শুল্ক রেকর্ডের সাথে মেলালেন, তখন তিনি দেখলেন যে আমদানি করা মালের পরিমাণ খরচ করা অর্থের মাত্র 10 ভাগের 1 ভাগ ছিল। বিশাল পার্থক্য কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে গিয়েছিল। তিনি অফিসে ফিরে এলেন, রোহান দ্বারা সংগ্রহ করা ফাইলটা খুললেন। বিলের ছেঁড়া ফটোকপি, যা অকেজো মনে করা হয়েছিল, তা হঠাৎ সেই লেনদেন শৃঙ্খলের সাথে মিলে গেল। কুমার স্তব্ধ হয়ে বসে রইলেন, রাগ আর প্রশংসায় ভরা। আজ একটা আবর্জনা কুড়ানো শিশু অজান্তে তাকে মিথ্যার পর্দা তুলতে একটা গুরুত্বপূর্ণ ধাঁধার অংশ দিয়েছে। পরের দিন কুমার কর বিভাগে একজন পুরনো পরিচিতের সাথে যোগাযোগ করলেন। কিছু আলোচনার পর তিনি নিশ্চিত করলেন যে এটা কেবল দুর্নীতি নয়, অর্থ পাচারেরও ইঙ্গিত ছিল। কোম্পানি থেকে টাকা নকল প্রকল্পে ঢোকানো হতো এবং তারপর বিক্রমের আত্মীয় স্বজনের নামে তৈরি করা সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মাধ্যমে বের করে নেওয়া হতো। সবকিছু খুব চালাকি করে করা হয়েছিল, কিন্তু কুমারের মতো একজন উকিলের চোখ থেকে লুকানো সম্ভব ছিল না, যিনি কাগজপত্রের সাথে খেতেন, পান করতেন এবং ঘুমোতেন। ইতিমধ্যে হাসপাতালে আরতি ধৈর্য ধরে একজন দুর্বল রোগীর ভূমিকা পালন করছিলেন। প্রতিবার যখন বিক্রম ফাইল নিয়ে আসত, তখন তিনি সই করতে দেরি করার ভান করতেন, এমন সরল প্রশ্ন জিজ্ঞাসা করতেন যা তাকে তার দুর্বলতাগুলো প্রকাশ করার জন্য যথেষ্ট ছিল। রোহান করিডোরে ঘোরাঘুরি করত, তার কান সবসময় খোলা থাকত। যখনই সে কোনো তথ্য পেত, সে তাড়াতাড়ি তা কুমারের কাছে পৌঁছে দিত। এক সন্ধ্যায় কুমার হাসপাতালে ফিরে এলেন। তার চোখে উত্তেজনা ছিল। তিনি আরতির সামনে একটা ফটোকপি করা ফাইল রাখলেন। তার আওয়াজ গভীর ছিল। আরতিজি, ব্যাপারটা শুধু আপনাকে মারার ষড়যন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। ওরা কোম্পানি থেকে শত শত কোটি টাকা তছরূপ করেছে এবং নকল কোম্পানিগুলোর মাধ্যমে বাইরে পাঠিয়েছে। আপনি যদি সেই সমস্ত কাগজে সই করে দেন, তবে আপনি বেঁচে থাকুন বা মারা যান, আপনার সমস্ত সম্পত্তি আর সম্মান চলে যাবে। আরতি শুনলেন যেন তার হৃদয়ে আগুন লেগে গেল। প্রতিটি শব্দ প্রতারণার আরও একটা স্তর উন্মোচন করল, কিন্তু তিনি কাঁদলেন না। তার চোখে এক অভূতপূর্ব ঠান্ডা ভাব ছিল। কুমার, তুমি চালিয়ে যাও, যত সময় লাগুক আমি অপেক্ষা করব। শুধু প্রমাণ চাই, আমি ওদেরকে এর মূল্য দিতে বাধ্য করব। রোহান পাশে বসেছিল, তার মুঠি বাঁধা ছিল, চোখ জলজল করছিল।
আন্টি, আমিও আপনাকে সাহায্য করব। আমি চুপি চুপি ওদের পিছু নিয়ে রেকর্ড করতে পারি। আমি ছোট, কেউ আমাকে খেয়াল করবে না। কুমার ছেলেটির দিকে তাকালেন, একটু ইতস্তত করলেন, কিন্তু তার পরিষ্কার চোখগুলো তাকে মাথা নাড়তে বাধ্য করল। ঠিক আছে, কিন্তু মনে রেখো, সাবধান থেকো। আমাদের কাছে শুধু একটা সুযোগ। আমরা যদি ধরা পড়ি তবে আমরা তিনজনেই বিপদে পড়ব। পরের কয়েকদিন রোহান কুমার দ্বারা দেওয়া পুরনো রেকর্ডার নিয়ে চলতে লাগল। সে সেটা তার আবর্জনার বস্তায় তার ছেঁড়া কাপড়ই লুকিয়ে রাখত, এবং যখনই সে বিক্রম আর ডাক্তার প্রিয়ার ঘরের পাশ দিয়ে যেত, চুপি চুপি বোতাম টিপে দিত। কয়েকবার তার হার্ট বুক থেকে বেরিয়ে আসতে চাইত যখন সে শুনত চুক্তি সই করার দিন ঘনিয়ে আসছে, শুধু ওকে আর কয়েকটা দিন শান্ত থাকতে হবে, বা টাকা প্রস্তুত, ওর মৃত্যুর পর আমার কাছে পুরো অধিকার থাকবে। প্রতিটা রেকর্ডিং রোহান কাঁপতে কাঁপতে কুমারের কাছে পৌঁছে দিত। উকিল সেগুলো শুনত, ঠোঁট কামড়াত, এবং চুপি চুপি প্রতিটি প্রমাণ তার ব্রিফকেসে রাখত, যেন একটা বড় বিস্ফোরণের জন্য স্ফুলিঙ্গ সংগ্রহ করছে। ইতিমধ্যে বিক্রম আরও আত্মবিশ্বাসী হতে লাগল। সে ভাবল যে তার স্ত্রীর নীরবতা হাল ছেড়ে দেওয়ার ইঙ্গিত। একদিন শেয়ার হোল্ডারদের মধ্যে সে গর্ব করে হাসল, আরতি এখন শুধু ওষুধের ওপর বেঁচে আছে, খুব শীঘ্রই সব কিছু আমার হবে। এই গুজব শুনে অনেকেই তাকে বিশ্বাস করতে লাগল। আরতি এটা শুনলেন এবং কেবল একটা ফ্যাকাশে হাসি হাসলেন, কারণ তিনি জানতেন যে প্রতারক যত বেশি বেপরোয়া হবে, তার পতনের মুহূর্ত তত বেশি ধ্বংসাত্মক হবে। এক রাতে কুমার আরতিকে দেখলেন এবং ধীরে ধীরে বললেন, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু আপনাকে আরও ধৈর্য রাখতে হবে। আমার সেই মুহূর্তটা দরকার যখন নোটারি সেখানে থাকবে। আমার দরকার যে ওরা তৃতীয় ব্যক্তির সামনে নিজেদের প্রকাশ করুক, তখন কেউ অস্বীকার করতে পারবে না। আরতি মাথা নাড়লেন, তার চোখ অন্ধকারে জ্বলে উঠল। অপেক্ষা এখন আর যন্ত্রণা ছিল না, বরং বিশ্বাস ছিল। তিনি জানতেন যে হিসাব চোকানোর মুহূর্ত ঘনিয়ে আসছে, আর আজকের নীরবতা হবে আগামী দিনের মারাত্মক ছুরি। পরের কয়েকদিনে হাসপাতালের পরিবেশ একটা অদৃশ্য সুতোয় বাঁধা মনে হচ্ছিল। বিক্রম ভাবছিল যে সে জিতছে, যখন আরতি একজন দুর্বল বাধ্য রোগীর ভূমিকা পালন করছিলেন। কিন্তু এই বৈসাদৃশ্যটাই ফাটল তৈরি করতে শুরু করল। এক সকালে যখন বিক্রম একটা নতুন ফাইল নিয়ে এলো, আরতি প্রতিটি পাতা উল্টালেন এবং একটু কপাল কুঁচকালেন। কভারে পরিষ্কারভাবে লেখা ছিল বিশেষ ওষুধ বিতরণ চুক্তি। কিন্তু যখন তিনি পরিশিষ্ট 6-এর ওপর নজর দিলেন, তখন তিনি এমন একটা কোম্পানির নাম দেখলেন যার সম্পর্কে তিনি কখনো শোনেননি, গ্লোবাল ওয়েলনেস এন্টারপ্রাইজেস। নামটা আইনি মনে হচ্ছিল, কিন্তু অদ্ভুতভাবে তার ওপর ছাপা ঠিকানা ছিল শহরের বাইরের একটি ছোট গলির, যেখানে কোনো যোগ্য ওষুধ গুদাম কখনো হতে পারে না। তিনি ওপরে তাকালেন, তার আওয়াজ দুর্বল কিন্তু সোজা ছিল। বিক্রম, এই কোম্পানিটা কি? আমি এর সম্পর্কে কখনো শুনিনি কেন? সে এক মুহূর্তের জন্য চমকে গেল, তারপর তাড়াতাড়ি একটা কৃত্রিম হাসি হাসল। আরে, একটা নতুন অংশীদার, তুমি খুব দুর্বল, তাই আমি তোমাকে বিরক্ত করতে চাইনি আর বলিনি। হাসিটা খুব দ্রুত ছিল, ব্যাখ্যা খুব সংক্ষিপ্ত। আরতি আর তর্ক করলেন না, শুধু মাথা নাড়লেন। কিন্তু তার মনে আরও একটা প্রশ্নচিহ্ন এঁকে নিলেন, নকল কোম্পানি, টাকা কোথায় যাচ্ছে? সেই দিন দুপুরে ডাক্তার প্রিয়া ওষুধ নিয়ে এলেন। আরতি চুপচাপ দেখলেন। সাধারণত ওষুধের শিশিগুলোতে পরিষ্কার লেবেল থাকত, কিন্তু সেই দিন এটা একটা স্বচ্ছ শিশি ছিল, যাতে কোনো স্টিকার বা কাগজ ছিল না। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, প্রিয়া, এই ওষুধটাই কেন কোনো লেবেল নেই? প্রিয়া এক মুহূর্তের জন্য চমকে গেলেন, তারপর তাড়াতাড়ি জবাব দিলেন, আরে, এটা একটা বিশেষ আমদানি, এখনও লেবেল লাগানো হয়নি, আপনি চিন্তা করবেন না। জবাবটা শুনতে ঠিক লাগলো, কিন্তু আরতির চোখে এটা একটা গুরুতর ত্রুটি ছিল। তার ভালো করে মনে ছিল যে সব আইনি ওষুধে একটা পরিদর্শন স্টিকার থাকা উচিত। একটা লেবেল ছাড়া শিশি কেবল একটা চোরাচালানের ওষুধ হতে পারত, বা তার চেয়েও বড়, বিষ। সেই রাতে রোহান চুপি চুপি ফিরে এলো। তার হাতে পুরনো রেকর্ডার ছিল। সে আরতিকে ফিসফিস করে বলল, আন্টি, আজ আমি এটা রেকর্ড করেছি। সে মেশিনটা চালু করল। বিক্রমের আওয়াজ ধীরে ধীরে বাজল, মনে রাখবে, কাল নোটারির সামনে ওকে সই করতেই হবে। যদি না করে তবে শুধু একটা জোরালো ডোজ দিয়ে দিও, ও কিছু বলার সুযোগও পাবে না।
হ্যাঁ, ডাক্তার প্রিয়ার গলা জবাব দিল, আপনি চিন্তা করবেন না, কিন্তু আমার ভয় হচ্ছে যে যদি কেউ ওষুধের পার্থক্য দেখে নেয়, কেউ খেয়াল করবে না, লোকেরা শুধু একজন রোগীকে স্বাভাবিকভাবে মরতে দেখবে। আরতি চুপচাপ বসে রইলেন, তার হাত চাদর শক্ত করে ধরেছিল। সেই শব্দগুলো তার হৃদয়ে সূচের মতো বিঁধছিল, কিন্তু একই সাথে সেগুলো অপরাধের ছবির জন্য সোনার টুকরো ছিল। তখন থেকে তিনি ইচ্ছাকৃতভাবে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে দিলেন, যেন তলিয়ে দেখছেন। একবার বিক্রম আর প্রিয়া দুজনের সামনে তিনি একটা ফ্যাকাশে হাসি হাসলেন। অদ্ভুত, এই ওষুধটার গন্ধ আলাদা, নাকি হয়তো আমি দুর্বল তাই আমার ভুল হচ্ছে? বিক্রম সাথে সাথে হস্তক্ষেপ করল। হ্যাঁ, তুমি খুব বেশি ভাবছ, গন্ধ তো গন্ধই, সব ওষুধেরই নিজস্ব গন্ধ থাকে। আর একবার ফাইল দেখার সময় তিনি অসাবধানভাবে বললেন, বিক্রম, যদি আমি না বাঁচি তবে কি তুমি আমার জায়গায় সবকিছু সামলে নেবে, এমনকি দান ধ্যানও? বিক্রম এক মুহূর্ত না থমকে মাথা নাড়ল। অবশ্যই, আমি তোমার জায়গায় সবকিছু সামলে নেব। এই তাড়াহুড়ো অজান্তেই তার লোভ প্রকাশ করে দিল। যদি সে সত্যিই ভালোবাসত তবে তার এই কথাটা এড়িয়ে যাওয়া উচিত ছিল, তাকে আশ্বস্ত করা উচিত ছিল যে সে বাঁচবে। কিন্তু না, সে সাথে সাথে স্বীকার করে নিল, যেন সে উত্তরাধিকারীর ভূমিকার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। দিনের পর দিন আরও অস্বাভাবিক বিবরণ সামনে আসতে লাগল। যে নার্সরা একসময় তার কাছাকাছি ছিল তাদের হঠাৎ অন্য বিভাগে স্থানান্তরিত করে দেওয়া হলো। তাদের জায়গায় নতুন কর্মচারী এলো, যারা ডক্টর প্রিয়ার প্রতিটি কথা শুনত। এমনকি তার দৈনিক খাবারেও কিছু পরিবর্তন এসেছিল। স্বাদটা একটু তেতো, গন্ধটা তীব্র, যা আগের মতো ছিল না। একবার ভাবুন, যদি এটা আপনি হতেন তবে কি আপনি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হতে পারতেন, যখন যে আপনাকে মারতে চাইত সে আপনার পাশে হাসত? তবুও আরতি চুপ রইলেন। এই নীরবতাটাই একটা তীক্ষ্ণ ছুরি হয়ে গেল, যাতে প্রতারক আরও আত্মবিশ্বাসী হতে লাগল এবং তার দুর্বলতাগুলো আরও প্রকাশ হতে লাগল। এক বৃষ্টির রাতে আরতি ফোনে কুমারকে ফিসফিস করে বললেন, তুমি দেখছ ওরা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটার উত্তরে আমি এখনো পাইনি, ওরা এত তাড়াতাড়ি করছে কেন, এখনই কেন? লাইনের অন্য প্রান্তে কুমারের আওয়াজ গভীর হয়ে গেল। জি আরতিজি, আমিও এটাই ভাবছিলাম। আমার খুঁজে বের করা ফাইল অনুযায়ী গ্লোবাল ওয়েলনেস এন্টারপ্রাইজেস খুব শীঘ্রই বিদেশে একটা বড় অর্থ হস্তান্তর করতে চলেছে। আপনি সই করলে টাকা বৈধ হয়ে যাবে, যদি না করেন তবে ওরা ফেঁসে যাবে, তাই ওদেরকে আপনাকে তাড়াতাড়ি মারতে হবে। আরতি চুপ হয়ে গেলেন। সব টুকরোগুলো হঠাৎ জোড়া লেগে গেল। বিষ, কাগজপত্র, তাড়াহুড়ো। তার মৃত্যু শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না, বরং একটা বিশাল অর্থপাচার চক্রের চাবিকাঠি ছিল। কিন্তু তার চোখ অন্ধকারে জ্বলে উঠল। প্রথমবারের মতো তিনি পুরো ছবিটা পরিষ্কার দেখতে পেলেন। প্রতারকরা ভেবেছিল যে তারা সাবধানে পরিকল্পনা করেছে, কিন্তু বাস্তবে তারা তাদের পিছনে অনেক সূত্র রেখে যাচ্ছিল। প্রশ্নটা শুধু এটাই ছিল যে সেই প্রশ্নচিহ্নগুলোকে কিভাবে অকাট্য প্রমাণে বদলানো যায়। পরের দিন হাসপাতালের ঘর অস্বাভাবিকভাবে শান্ত ছিল। আরতি বালিশের উপর হেলান দিয়ে বসেছিলেন, তার মুখ ফ্যাকাশে ছিল, তার রোগা হাতগুলো টেবিলের ওপর রাখা মোটা ফাইলের ওপর রাখা ছিল। হাসপাতালের সাদা আলো সেই দৃশ্যটাকে একটা নাটকের মতো করে তুলছিল, যাতে সবাই একটা রোমাঞ্চকর মোড়ের জন্য অপেক্ষা করছিল। বিক্রম ভেতরে এলো, তার হাতে একটা পেন ছিল, তার চোখে আনন্দ ছিল, যা একটা কৃত্রিম কোমলতার পেছনে লুকিয়েছিল। ডাক্তার প্রিয়া ঠিক পিছনে ছিলেন, একটা রূপালী ট্রেতে লেবেল ছাড়া শিশিয়ার তৈরি সিরিঞ্জ রাখা ছিল। আরতি, আজ সবকিছু শেষ করার সময়, তোমাকে শুধু এখানে সই করতে হবে, তারপর ইঞ্জেকশনের পর তুমি ভালো অনুভব করবে। বিক্রম মিষ্টি গলায় বলল, কিন্তু তার ঠোঁটের কোণে একটা লুকানো অধৈর্য ছিল। আরতি ধীরে ধীরে হাসলেন, একটা ক্লান্ত হাসি, কিন্তু চোখ তীক্ষ্ণ ছিল। তিনি ফাইলের প্রতিটি পাতা উল্টালেন, ইচ্ছাকৃতভাবে ধীর করে নীরবতাকে বাড়তে দিলেন। ঘড়ির টিকটিক শব্দ আরও জোরে লাগছিল, যা পরিবেশকে আরও দমবন্ধ করে দিচ্ছিল। বিক্রম, তিনি ধীরে ধীরে বললেন, আমার এই কোম্পানিগুলো একটু অদ্ভুত লাগছে, গ্লোবাল ওয়েলনেস, হাংথান এক্সপোর্ট। আমি এদের নাম কখনো শুনিনি। এগুলো কি সত্যিই অংশীদার?
বিক্রম এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু সাথে সাথে একটা শান্ত হাসি দিয়ে বলল, তুমি দুর্বল, তাই তোমার মনে নেই। এগুলো সব বড় প্রতিষ্ঠিত অংশীদার। তুমি সই করো, আমি সবকিছু সামলে নেব। আরতি মাথা নাড়লেন, কিন্তু তারপরও সই করলেন না। তিনি অন্য পাতা উল্টানো চালিয়ে গেলেন। ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসা করলেন, আর এই ক্লজটা, যদি আমার হঠাৎ মৃত্যু হয় তবে সমস্ত পরিচালনার অধিকার তোমার কাছে চলে যাবে। বিক্রম, তুমি এমন করছো কেন? তুমি কি ভাবছো যে আমি মারা যাব? এই প্রশ্নটা ছুরির মতো ছিল, যা মিথ্যে পর্দা ছিঁড়ে দিল। বিক্রমের চোখে একটা ঠান্ডা ঝলক দেখা গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলালো এবং একটা ফ্যাকাশে হাসি বলল, আরতি, তুমি আবার বেশি ভাবছ। আমি শুধু ভবিষ্যতের কথা ভাবছি। যদি কাল তুমি আরও দুর্বল হয়ে পড়ো, তবে আমার কাছে সবকিছু সামলানোর অধিকার থাকবে। সেই মুহূর্তে আরতি, দরজার বাইরে লুকিয়ে থাকা রোহান এবং সব দর্শকের মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন উঠল, সে কি সই করবে? আরতি কাগজে পেন রাখলেন। পেনটা নিচে স্পর্শ করার সাথে সাথেই বাইরে রোহানের হাট থেমে যাওয়ার মতো অবস্থা হল। বিক্রম চোখ বড় করে তাকালো। ডাক্তার প্রিয়া একটু ঝুঁকে সিরিঞ্জ বের করার জন্য প্রস্তুত। পুরো ঘর যেন নিঃশ্বাস আটকে ছিল। কিন্তু ঠিক সেই সময় আরতি থেমে গেলেন। তিনি ওপরে তাকালেন। তার চোখ সরাসরি তার স্বামীর ওপর স্থির ছিল। বিক্রম, যদি আমি সই করে দিই, তবে আমার কাছে কি থাকবে? এই প্রশ্নটা ধীরে ধীরে প্রতিধ্বনিত হল, কিন্তু বিক্রমকে একটু অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট ছিল। সে তার গলা পরিষ্কার করল এবং তাড়াতাড়ি তার স্ত্রীর হাত ধরল। পেনটা ফাইলে চাপতে চাপতে, সই করো, বেশি ভেবো না। সেই মুহূর্তে আরতি পেনটা ছেড়ে দিলেন, হাঁপানোর ভান করলেন। তার আওয়াজ কাঁপছিল, আমি জানি না যে আমার সই করা উচিত কিনা। না শব্দটা বিক্রমের উচ্চাকাঙ্ক্ষার ওপর একটা ছুরির মতো পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তারপর লাল হয়ে গেল, কিন্তু সে তারপরেও হাসার চেষ্টা করল এবং ডাক্তার প্রিয়ার দিকে ঘুরে গেল। প্রস্তুত হও, ও খুব দুর্বল, শুধু একটা ইঞ্জেকশন যথেষ্ট হবে। ঠিক সেই মুহূর্তে রোহান কাঁপতে কাঁপতে তার আবর্জনার বস্তায় রেকর্ডারের বোতাম টিপল। প্রতিটি শব্দ রেকর্ড করতে করতে সে মনে মনে প্রার্থনা করল, আন্টি, সই করবেন না, ওদেরকে পুরোপুরি নিজেদের প্রকাশ করতে দিন। হাসপাতালের ঘরে বাতাস দম বন্ধ করা হয়ে গেল। যে মহিলা একসময় চিকিৎসা শিল্পে শীর্ষে ছিলেন, এখন একটা শিকারের মতো, যাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে। তার সামনে পেন, কাগজ, সিলিং ছিল। যে জিনিসগুলো বাঁচানোর মতো মনে হতো, এখন একটা মৃত্যু পরোয়ানা ছিল। শুধু একটা সই, শুধু একটা মাথা নাড়া, আর তার জীবন শেষ হয়ে যাবে। চূড়ান্ত সইয়ের দিন আরতির কল্পনার চেয়েও তাড়াতাড়ি এলো। সেই সকালে সূর্যের হলুদ আলো হাসপাতালের জানালা দিয়ে আসছিল, কিন্তু তার হৃদয়ে এটা শান্তির আলো ছিল না, বরং ঝড়ের আগের ঝলকানি ছিল। ঘরটা পরিপাটি করে সাজানো হয়েছিল। বিছানার পাশে একটা কাঠের টেবিল রাখা হয়েছিল, যার ওপর মোটা ফাইলটা রাখা ছিল। বিক্রম একটা পরিচ্ছন্ন স্যুট পরেছিল। তার চেহারা অদ্ভুতভাবে খুশি লাগছিল, যেন কোনো সফল ব্যবসায়ী কোটি কোটি টাকার চুক্তি পাকা করতে যাচ্ছে। ডাক্তার প্রিয়া পাশে দাঁড়িয়েছিলেন। তার হাতে ওষুধের ট্রি ছিল। সিরিঞ্জটা একটা সাদা কাপড়ের নিচে লুকোনো ছিল। একজন অচেনা লোক ভেতরে এলো, নোটারি। সে গম্ভীরভাবে তার ব্রিফকেসটা নিচে রাখল এবং প্রক্রিয়া শুরু করতে লাগল। কেউ জানত না যে তার উপস্থিতি এই সকালটাকে একটা ঐতিহাসিক মোড়ে বদলে দেবে। আরতি, আজ তোমাকে শুধু সই করতে হবে, তারপর তুমি বিশ্রাম করতে পারবে। কোনো চিন্তা নেই। বিক্রম মিষ্টি গলায় বলল, কিন্তু তার চোখে একটা লুকোনো অধৈর্য ছিল। আরতি তার স্বামীকে দেখলেন। তার ঠোঁট একটা দুর্বল হাসিতে বেঁকে গেল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, ঠিক আছে, আমি সই করে দেব। এই শব্দগুলো বিক্রম আর ডাক্তার প্রিয়াকে চমকে দিল, তারপর সাথে সাথে খুশি হয়ে গেল। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস নিল যখন বিক্রম তার স্ত্রীর হাত এত জোরে ধরল যেন কেউ গুপ্তধন পেয়েছে। নোটারি ওপরে তাকালো, সমর্থনে মাথা নাড়ল। অনুগ্রহ করে এখানে সই করুন। ঘরে নীরবতা নেমে এলো। আরতি ধীরে ধীরে পেনটা তুললেন। তার হাত কাঁপছিল, যেন তাতে কোনো প্রাণ ছিল না। বিক্রম তার কাছে ঝুঁকে গেল, প্রায় তার ঠোঁট তার কানের কাছে এনে। সই করো, সব শেষ হয়ে যাবে। পেনের ডগা কাগজের পাতা স্পর্শ করল। টিক টিক। সবাই যেন নিঃশ্বাস আটকে ছিল। শুধু আর একটা সই, আর সব কিছু একটা অপ্রত্যাশিত দিকে মোড় নেবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজা খুলল। দ্রুত পায়ের আওয়াজ বাজল। উকিল কুমার ভেতরে এলেন। তার পিছনে দুজন পুলিশ অফিসার, যাদের মুখ গম্ভীর ছিল।
তাদের ঠান্ডা চোখ পুরো ঘরে ঘুরছিল। বিক্রম চমকে গেল। আরতির হাত থেকে পেনটা পিছলে গেল। সে লাফিয়ে উঠল, তুমি কে? তুমি এখানে অনুমতি ছাড়া এলে কেন? কুমার সোজা টেবিলের কাছে গেলেন এবং আরও একটা ততটাই মোটা ফাইল রাখলেন। তার আওয়াজ পরিষ্কার এবং দৃঢ় ছিল। মিস্টার বিক্রম, আমাদের কাছে সম্পত্তি তছরূপ, অর্থ পাচারের জন্য নকল কোম্পানি তৈরি করা এবং ক্ষমতা দখলের জন্য হত্যা করার ষড়যন্ত্র করার আপনার কাজগুলোর পর্যাপ্ত প্রমাণ আছে। এটা তল্লাশি এবং অস্থায়ী গ্রেফকানের পরোয়ানা। পরিবেশ ফেটে গেল। ডাক্তার প্রিয়া ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলেন। তার হাত থেকে ওষুধের ট্রে মেঝেতে পড়ে গেল। সিরিঞ্জের খটখট আওয়াজ ভয়ঙ্কর ছিল। নোটারি হতবাক হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পিছনে সরে গেল। তুমি কি বলছো? বিক্রম তোতলালো, ঘামতে শুরু করল। এই তো আমার স্ত্রী, আমি শুধু তার দেখাশোনা করছিলাম। কুমার রেকর্ডার চালু করলেন। বিক্রম আর প্রিয়ার আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। মনে রাখবে, কাল নোটারির সামনে ওকে সই করতেই হবে। যদি না করে তবে শুধু একটা জোরালো ডোজ দিয়ে দিও। ও কিছু বলার সুযোগও পাবে না। ঘর স্তব্ধ হয়ে গেল। নোটারির চোখ বিস্ময় থেকে রাগে পাল্টে গেল। একজন পুলিশ অফিসার রিপোর্ট বের করে প্রতিটি অভিযোগ পরিষ্কারভাবে পড়লেন। আরতি চুপচাপ বসে রইলেন। তার চোখ জ্বলজ্বল করছিল। তিনি ধীরে ধীরে পেনটা ছেড়ে দিলেন। তিনি তার স্বামীকে দেখলেন। তার আওয়াজ নিচু, কিন্তু প্রতিটি শব্দ ছুরির মতো ছিল। তুমি বলেছিলে যে আমি সই করি যাতে আমি শান্তি পাই, কিন্তু শান্তি কার? আমার নাকি তোমার উচ্চাকাঙ্ক্ষার? বিক্রম প্রমাণের হাইলটা ধরার জন্য দৌড়ালো, কিন্তু পুলিশ তাকে শক্ত করে ধরে ফেলল। সে চিৎকার করল, না, এসব মিথ্যে। একজন বাজে উকিল আর একটা ছেঁড়া জামা পরা আবর্জনা কুড়ানো ছেলে আমাকে কিভাবে হারাতে পারে? ঠিক সেই মুহূর্তে রোহান বাইরে থেকে ভেতরে এলো। তার চোখ জ্বলজ্বল করছিল। তার পুরনো রেকর্ডার কাঁপতে কাঁপতে হাতে ছিল। ছেলেটির গলা ধরে এলো, কিন্তু দৃঢ় ছিল। আঙ্কেল, আমি এটা শুনেছি এবং আমি এটা সব রেকর্ড করেছি। এখন আপনি অস্বীকার করতে পারবেন না। পুরো ঘর চুপ হয়ে গেল। একজন গরিব, ছেঁড়া জামা পরা আবর্জনা কুড়ানো ছেলে এখন একজন নির্ণায়ক সাক্ষী হয়ে উঠেছিল। আরতির চোখ জ্বলজ্বল করে উঠল, দুর্বলতা থেকে নয়, বরং আবেগ থেকে। তিনি নোটারির দিকে ঘুরে পরিষ্কার গলায় বললেন, আমি এখনো কোনো কাগজে সই করিনি, আর এখন আপনারা সবাই সত্যটা দেখে নিলেন। বিক্রম চেয়ারে লুটিয়ে পড়ল। তার মুখ সাদা হয়ে গেল। ডাক্তার প্রিয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন। ক্রমাগত ক্ষমা চাইছিলেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই মুহূর্তটা শুধু পরিস্থিতির উল্টোটা নয়, বরং সেই মুহূর্তটা ছিল যখন আরতি তার সম্মান, ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা, ন্যায় বিচার ফিরে পেলেন। গ্রেফতারি পরোয়ানা পড়ার আওয়াজ হাসপাতালের ঘরে বাজছিল, একটা আদালতের হাতুড়ির আঘাতের মতো ঠান্ডা। দুই পুলিশ অফিসার এগিয়ে এলেন। একজন উজ্জ্বল হাতকড়া বের করল। বিক্রম পিছিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঘাম ঝরছিল। না না, তোমাদের কোনো অধিকার নেই, সে চিৎকার করল। তার আওয়াজ কর্কশ ছিল। এই তো আমার স্থির হাসপাতালের ঘর, তোমরা আমার উপর মিথ্যে অভিযোগ আনছ। পুলিশ অফিসার শান্তভাবে জবাব দিলেন। তার আওয়াজ পরিষ্কার ছিল, মিস্টার বিক্রম, আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। অডিও রেকর্ডিং, অবৈধ আর্থিক নথি এবং প্রত্যক্ষদর্শী। অনুগ্রহ করে সহযোগিতা করুন। বিক্রম ছটপট করল। তার চোখ বাঁচার রাস্তা খুঁজছিল, কিন্তু ঘরে উপস্থিত সবার চোখ, নোটারি, নার্স, এমনকি বিছানায় বসে থাকা আরতিরও তার উপর স্থির ছিল। সেই চোখে এখন আর সম্মান ছিল না, বরং অবমাননা এবং রাগ ছিল। ডাক্তার প্রিয়া মেঝেতে পড়ে গেলেন। তার কাঁপতে থাকা হাত সাদা কোটটা শক্ত করে ধরেছিল। কাঁদতে কাঁদতে, আমি শুধু বিক্রমের কথা মেনেছি। আমি এটা করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। কুমার লাফিয়ে উঠলেন। তার চোখ ছুরির মতো তীক্ষ্ণ ছিল। ডাক্তার প্রিয়া, আপনি কি চান যে আমরা সেই রেকর্ডিংটা আবার চালাই, যেখানে আপনি চূড়ান্ত ইঞ্জেকশন নিয়ে আলোচনা করছিলেন? আপনি শিকার নন, আপনি একজন সঙ্গী। প্রিয়া তার মুখ হাতে ঢাকলেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন। এখন তার কাঁদনা কাউকে গলাতে পারল না। ঘর শান্ত হয়ে গেল। শুধু পুলিশের পেনের খসখস আওয়াজ শোনা যাচ্ছিল, যে রিপোর্ট লিখছিল। প্রতিটি লাইন একটা পাপী যুগের শেষ করছিল। বিক্রম তখনও হাল ছাড়েননি। সে সাথে সাথে টেবিলের দিকে দৌড়ালো এবং কুমার দ্বারা আনা প্রমাণের ফাইলটা ধরে ফেলল।
কিন্তু সাথে সাথেই তার হাত শক্ত করে ধরে ফেলা হলো। তার কবজি ঠান্ডা হাতকড়ায় জড়িয়ে গেল। সে চিৎকার করল। তার আওয়াজ বিকৃত ছিল। তোমরা ভাবছ যে তোমরা আমাকে একজন বেকার উকিল আর একটা ছেঁড়া জামা পরা আবর্জনা কোড়ানো ছিলে দিয়ে হারাতে পারবে? আমি এই সাম্রাজ্য তৈরি করেছি, আমি এর মালিক। আরতি ধীরে ধীরে ঠোঁট মাখালেন। তার আওয়াজ দুর্বল ছিল, কিন্তু প্রতিটি শব্দ তীক্ষ্ণ ছিল। তুমি ভুলে গেছো বিক্রম, আমিই ছিলাম যিনি এই কোম্পানিটাকে শূন্য থেকে গড়ে তুলেছিল। তুমি তো শুধু আমার স্ত্রীর নামে পেছনে দাঁড়িয়ে সুবিধা নিচ্ছিলে, আর আজ তুমি সবার সামনে তোমার সভ্য দুর্গের চেহারাটা নিজেই ছেড়ে ফেলেছ। নোটারি, যিনি এতক্ষণ চুপ ছিলেন, এখন বললেন। তার আওয়াজ গম্ভীর এবং রাগে ভরা ছিল। মিস্টার বিক্রম, আরতিজি কোনো নথিতে সই করেননি, কিন্তু আমি সবকিছু শুনেছি এবং দেখেছি। একজন নোটারি হিসাবে আমি সাথে সাথে একটা রিপোর্ট তৈরি করব। অপরাধ অস্বীকার করার আশা করবেন না। সেই শব্দগুলো চূড়ান্ত হাতুড়ির মতো ছিল। বিক্রম পুরোপুরি ভেঙে গেল। তার মুখ সাদা হয়ে গেল। তার পা মাটিতে নুয়ে পড়ল। এই দৃশ্য দেখে ডাক্তার প্রিয়া আরও ঘাবড়ে গেলেন। তিনি হাঁটু গেড়ে বসে হাত জোড় করে ভিক্ষা চাইতে লাগলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আরতিজি, আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এখনো কিছু ইনজেক্ট করিনি। আমি আপনার কোনো ক্ষতি করিনি। আরতি তাকে দেখলেন। তার চোখ ঠান্ডা কিন্তু বিষণ্ণ ছিল। তার আওয়াজ এত নিচু ছিল যে সবাই শুনতে পারল। প্রিয়া, তুমিও একসময় আমার মতো একজন ডাক্তার ছিলে। লোকেদের বাঁচানোর শপথ নিয়েছিলে, কিন্তু তুমি তোমার শপথকে ধোঁকা দিয়েছ। তোমার রোগীদের বিশ্বাসকে ধোঁকা দিয়েছ। আজ তোমাকে যে মূল্য দিতে হচ্ছে তা এই জন্য যে তুমি তোমার বিবেক ভুলে গিয়েছিলে। ঘর যেন নিঃশ্বাস আটকে ছিল। কেউ আর কিছু বলল না, কেবল পুলিশের সইয়ের আওয়াজ আর হাত করা বন্ধ হওয়ার ভয়ঙ্কর আওয়াজ। বাইরে কিছু কৌতূহলী হাসপাতালের কর্মচারী দরজায় ভিড় জমিয়েছিলেন। তারা ফিসফিস করছিলেন। তাদের চোখ ভীত এবং ক্রুদ্ধ ছিল। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই পুরো ফ্লোর জেনে গেল যে আদর্শ স্বামী বিক্রমকে তার স্ত্রীর বিছানার পাশ থেকেই হত্যার ষড়যন্ত্র এবং তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিক্রমকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে তখনও গালাগাল দিচ্ছিল। তার চোখে ঘৃণার আগুন ছিল। ডাক্তার প্রিয়া মাথা নিচু করে পিছনে হাঁটছিলেন। তার পা কাঁপছিল। তার সাদা কোট নোংরা ছিল, একটা কফনের মতো। ঘরে আরতি চুপচাপ বসেছিলেন। তার রোগা হাতগুলো চাদর শক্ত করে ধরেছিল। জল ঝরছিল, কিন্তু দুর্বলতার নয়। এইগুলো ছিল প্রতারণার ব্যথা এবং ন্যায় বিচারের শুরুর শান্তির অশ্রু। কুমার তার কাছে এলেন। ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। কুমারজি, এটা তো শুধু শুরু। এরপর আদালতের শুনানি আছে, জনগণের মতামত আছে, কিন্তু আজ আপনি জিতে গেলেন। আরতি উপরে তাকালেন। তার চোখ দৃঢ় ছিল। না কুমার, আসল বিজয়ী হল ন্যায় বিচার। আর সবচেয়ে খারাপভাবে হেরেছে তারা, যারা নিজেদের মনুষ্যত্ব হারিয়েছিল। ঘরের কোণে রোহান চুপচাপ দাঁড়িয়েছিল। তার ছেলে মানুষই চোখে জল ছিল। একটা অভূতপূর্ব বিশ্বাস জলজল করছিল। সে জানত যে এই মুহূর্ত থেকে তার জীবনও পাল্টে যাবে। সে আর শুধু একজন ছেঁড়া জামা পরা আবর্জনা কুড়ানো ছেলে ছিল না, বরং একটা সত্যের সাক্ষী ছিল, একটা বাজির উল্টোটা, যার কেউ আশা করেনি। খবর আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল। এক সকালেই পুরো হাসপাতালে তোলপাড় শুরু হলো। লোকেরা ফিসফিস করছিল। তাদের কৌতূহলী আর ক্রুদ্ধ দৃষ্টি সরাসরি বিক্রম আর ডাক্তার প্রিয়ার উপর ছিল, যখন তাদের পুলিশ নিয়ে যাচ্ছিল। বিক্রমের চমৎকার স্যুট এখন নোংরা আর কুচকানো ছিল। তার জেল দেওয়া চুল ঘামে ভিজেছিল। যে মুখটা একসময় মিটিংগুলোতে গর্বে ভরা থাকত, এখন হতাশায় ফ্যাকাশে আর বিকৃত ছিল। ওষুধ কোম্পানির শেয়ারহোল্ডাররা, যাদেরকে আজ আরতিকে পাওয়ার জন্য হাসপাতালে ডাকা হয়েছিল, তারা পুরো সত্যটা দেখলেন। তাদের হতবাক আর ঘৃণিত দৃষ্টি সরাসরি বিক্রমের ওপর ছিল। একজন ব্যক্তি, যিনি সব সময় তার তোষামত করতেন, ধীরে ধীরে বললেন, হে ভগবান, আমরা কি এত সময় ধরে ধোঁকা খাচ্ছিলাম? একজন প্রবীণ শেয়ারহোল্ডার, যিনি একসময় বিক্রমকে একজন ভরসাযোগ্য উত্তরাধিকারী মনে করতেন, রাগে কাঁপতে কাঁপতে মাথা নাড়লেন। আমি ভুল জায়গায় বিশ্বাস করেছিলাম। এই লোকটা চিকিৎসা শিল্পে থাকার যোগ্য নয়। কোম্পানি দখল করার তো প্রশ্নই আসে না। বিক্রম শুনল, যেন কেউ তাকে চড় মারল। সে ছটফট করার চেষ্টা করল, চিৎকার করল,
তোমরা বিশ্বাস করো না, এই সব একটা ষড়যন্ত্র। আমি এই কোম্পানি চালিয়েছি, আমাকে ছাড়া এই কোম্পানি অনেক আগেই ডুবে যেত। কিন্তু এখন কেউ শুনছিল না। অডিও প্রমাণ, অর্থ পাচারের কাগজপত্র এবং নোটারির উপস্থিতি সব কিছু বলে দিয়েছিল। এখন তার যুক্তিগুলো তাকে আরও বেশি লজ্জিত করছিল। ডাক্তার প্রিয়া পাশে হাঁটছিলেন, তার চোখ থেকে জল ঝরছিল, তার চুল উস্কো খুস্কো ছিল। তিনি একসময় একজন নিবেদিত ব্যক্তিগত ডাক্তারের প্রতিমূর্তি ছিলেন, এখন হঠাৎ একজন প্রতারক আর হত্যায় সঙ্গী হয়ে উঠেছিলেন। একজন তরুণী নার্স আড়ালে ফিসফিস করে বলল, ভাবিনি যাকে আমরা এত সম্মান করতাম সে এমন কাজ করবে। লোকেদের বাঁচানোর শপথ নিল আর সাথে সাথেই ধোঁকা দিল। ফিসফিস পুরো করিডোরে ছড়িয়ে গেল, যেন প্রতিটি ছুরি সেই দুই গ্রেপ্তার হওয়া ব্যক্তির আত্মসম্মানে আঘাত করছিল। এটা এখানেই থামল না। কয়েক ঘন্টার মধ্যেই খবরটা সংবাদপত্রে চলে এলো। একটা ব্রেকিং নিউজ হাজারো মানুষের ফোন স্ক্রিনে জ্বলজ্বল করছিল। চিকিৎসা জগতে বড় উলটপালট। চিকিৎসা শিল্পের কোটিপতি নিজের স্বামী এবং ব্যক্তিগত ডাক্তারের প্রাণঘাতী ইঞ্জেকশনের ষড়যন্ত্র থেকে বাঁচলেন। হত্যা ষড়যন্ত্র এবং শত কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটল। নিবন্ধ, ছবি, ভিডিও দ্রুত ছড়িয়ে গেল। লোকেরা সেই ভয়ঙ্কর অডিও রেকর্ডিংটা শেয়ার করল, যেখানে বিক্রমের ঠান্ডা গলা আদেশ দিচ্ছিল, শুধু একটা জোরালো ডোজ দিয়ে দিও। অন্যরা বিক্রমের হাত কড়া পড়া ছবি পোস্ট করল, সাথে কড়া মন্তব্য, বাইরে থেকে সফল মানুষ, ভেতর থেকে একজন লোভী খুনি। আরতি চুপ ছিলেন, কিন্তু তার নীরবতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর পাল্টা আঘাত। ওষুধ কোম্পানিতে সেই দুপুরে কর্মচারীরা দল বেঁধে দাঁড়িয়েছিল। এখন আর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটল। নিবন্ধ, ছবি, ভিডিও দ্রুত ছড়িয়ে গেল। লোকেরা সেই ভয়ঙ্কর অডিও রেকর্ডিংটা শেয়ার করল, যেখানে বিক্রমে ঠান্ডা গলে আদেশ দিচ্ছিল, শুধু একটা জোরালো ডোজ দিয়ে দিও। অন্যরা বিক্রমের হাতকড়া পড়া ছবি পোস্ট করল, সাথে করা মন্তব্য, বাইরে থেকে সফল মানুষ, ভেতর থেকে একজন লোভী খুনি। আরতি চুপ ছিলেন, কিন্তু তার নীরবতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর পাল্টা আঘাত। ওষুধ কোম্পানিতে সেই দুপুরে কর্মচারীরা দল বেঁধে দাঁড়িয়েছিল। এখন আর মালিকের প্রশংসা করার শব্দ ছিল না, বরং রাগ ছিল। একজন অ্যাকাউন্টেন্ট জ্ঞান এখন বলল, আমার মনে আছে কতবার উনি আমাদের অযৌক্তিক খরচের কাগজে সই করতে বাধ্য করেছেন। দেখা গেল যে ওটা নিজের জন্য অর্থ পাচার ছিল। অন্য একজন কর্মচারী তিক্ত গলায় বলল, আমরা এত সময় ধরে কঠোর পরিশ্রম করছিলাম আর সে শুধু অন্যের পরিশ্রম হাতিয়ে নেবার অপেক্ষা করছিল। এটা সত্যিই কর্মফল। হাসপাতালের ঘরে আরতি চুপচাপ বসেছিলেন। তার চোখ ধীরে ধীরে বন্ধ ছিল, কিন্তু তার মুখে একটা স্বস্তি ছিল। তিনি যা কিছু সহ্য করেছিলেন, সেই নীরব দিনগুলো, সেই মুহূর্তগুলো যখন মনে হয়েছিল হাল ছেড়ে দিয়েছেন, অবশেষে তার ফল দিল। কিন্তু তিনি এটাও বুঝলেন যে মামলাটা এখনো শেষ হয়নি। এরপর আদালতের শুনানি, ভয়ঙ্কর আইনি লড়াই ছিল। কুমার পাশে দাঁড়িয়েছিলেন, ফোনের স্ক্রিন দেখছিলেন, যাতে অসংখ্য নিবন্ধ ছিল, এবং ধীরে ধীরে বললেন, আরতিজি, জনগণের মতামত পুরোপুরি আপনার পক্ষে। এটা একটা সোনালী সুযোগ। আমাদের এগিয়ে যেতে হবে, শুধু আপনাকে বাঁচানোর জন্য নয়, বরং পুরো কোম্পানিকে বাঁচানোর জন্য, সেই মূল্যবোধগুলোকে বাঁচানোর জন্য যা আপনি তৈরি করেছেন। আরতি তার চোখ খুললেন, কুমারকে দেখলেন, তারপর বিছানার কোণে লুকিয়ে থাকা রোহানকে দেখলেন। তার চোখ জলজল করছিল, কিন্তু তখনও হতভাগ ছিল। তিনি মাথা নাড়লেন, তার আওয়াজ নিচু কিন্তু দৃঢ় ছিল। ঠিক বলেছেন, এটা তো শুধু শুরু। ন্যায় বিচারকে আলোয় আনতে হবে, যাতে প্রতারকদের জন্য আর কখনো কোনো জায়গা না থাকে। শুধু এক রাতে পুরো শহর যেন ফেটে পড়ল। বড় সংবাদপত্রগুলো একসাথে প্রথম পাতায় শিরোনাম ছাপালো। এখন আর চমৎকার চুক্তিতে সই করা বিক্রমের মার্জিত ছবি ছিল না, বরং তার হাত করা পড়া ছবি ছিল। তার মুখ রাগ আর ভয়ে কুচকানো ছিল। ডক্টর প্রিয়াও সেই ছবিতে ছিলেন। তার সাদা কোট দাগি ছিল, চুল উস্কো খুস্কো, চোখ লাল। লোকেরা দেখে কেঁপে উঠল। একজন ডাক্তার, যিনি লোককে বাঁচানোর শপথ নিয়েছিলেন, এখন তার বিরুদ্ধে নিজের রোগীকেই মারার ষড়যন্ত্র করার অভিযোগ এলো। সোশ্যাল মিডিয়ায় হাজারো মন্তব্য উপচে পড়ল। একটি পোস্ট হাজার হাজারবার শেয়ার করা হলো। বাস্তব জীবনের ফিল্মি গল্প। ওষুধ শিল্পের কোটিপতি নিজের স্বামী ও ব্যক্তিগত ডাক্তার দ্বারা রচিত প্রাণঘাতী ইঞ্জেকশনের ষড়যন্ত্র থেকে অল্পতেই বাঁচলেন। ধন্যবাদ যে ন্যায় বিচার ঘুমিয়েছিল না।
কেউ কেউ রাগে বলল, তাহলে সে এত বছর ধরে শুধু তার স্ত্রীর নাম ব্যবহার করে অর্থ পাচার করছিল? সত্যিই মানুষের চেহারার পশু। কেউ কেউ দুঃখের সাথে বলল, গরিব হয়ে সততার সাথে বাঁচা ভালো, এর চেয়ে যে সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষকে ধোঁকা দিয়ে আর মেরে ধনী হয়। নেটিজেনরা তাড়াতাড়ি তার অতীত খুঁড়ে বের করল। পুরনো ছবিগুলোর একটা সিরিজ সামনে আনা হলো। কোম্পানির পার্টিতে বিক্রম হাসছেন, কর্মচারীদের কাঁধে হাত রেখেছেন, চিকিৎসায় মানবিক মূল্যবোধ নিয়ে জোরদার ভাষণ দিচ্ছেন। এখন সেই ছবিগুলো নিয়ে উপহাস করা হচ্ছিল। কেউ একজন বিদ্রুপাত্মক ক্যাপশন যোগ করল, প্রতারণার মুখপাত্র। ব্যবসায়িক ফোরামে বিনিয়োগকারীরা ফিসফিস করছিলেন যে এটা একটা ঐতিহাসিক ধাক্কা ছিল। যে ব্যবসাটাকে একসময় ওষুধ শিল্পের সম্ভাব্য উত্তরাধিকারী মনে করা হতো, এখন তা একজন লোভী, অসৎ ব্যক্তির দ্বারা চালিত বলে সামনে এলো। অনেক অংশীদার চুক্তি ভাঙার ঘোষণা করল। কোম্পানির শেয়ারের দাম দ্রুত কমে গেল। কিন্তু বিদ্রুপের বিষয় হল, বিক্রমের পতন আরতির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলল। লোকেরা তাকে দৃঢ়তার প্রতীক হিসেবে প্রশংসা করতে লাগল। এমন একজন মহিলা যাকে প্রতারণা করা হয়েছিল, কিন্তু যিনি তার সাহস আর সম্মান বজায় রেখেছিলেন। এদিকে জনতা ডাক্তার প্রিয়াকে ছাড়ল না। লোকেরা ইন্টারনেটে তার ছবি খুঁজে পেল, তার কৃতিত্বের গুণগান করা নিবন্ধ, চিকিৎসা সম্মেলনগুলোতে অংশগ্রহণের ছবি। কিন্তু প্রশংসার পরিবর্তে এখন সবগুলোর উপহাস করা হচ্ছিল। তার সবচেয়ে বড় অর্জন হল হিপোক্র্যাটিক শপথকে ধোঁকা দেওয়া, চিকিৎসার ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক খুনি ডাক্তার। প্রাইম টাইমে একটা টেলিভিশন রিপোর্ট সম্প্রচারিত হল। হাসপাতালের ছবি, একটা ধীর কিন্তু ঠান্ডা গলায় বর্ণনা। নিজের স্ত্রী, যিনি তার সাথে ক্যারিয়ার গড়েছিলেন, তার সম্পত্তি হাতিয়ে নেওয়া আর হত্যা করার ষড়যন্ত্র, একটা নৃশংস বিশ্বাসঘাতকতা যা চিরকালের জন্য লজ্জা রেখে গেল। বিক্রমকে নিয়ে যাবার ছবি বারবার দেখানো হলো। প্রতিটি কোণ তাকে উপহাসের কেন্দ্র করে তুলল। সাধারণ লোকেরাও চায়ের দোকানে, বাজারে, গলিতে আলোচনা করছিল, ধনী হয়ে কি লাভ? শেষে তো ওকে একজন দুষ্ট লোক হিসেবেই জানা যাবে। এরকম লোকের ধনী হওয়ার কোনো মানে হয় না। ওষুধের কোম্পানিতে একটা জরুরি বৈঠক বসল। শেয়ার হোল্ডাররা একটা গোল টেবিলে বসেছিলেন। কেউ কারো সাথে কথা বলছিল না। আর অবশেষে একজন ব্যক্তি দাঁড়ালো এবং টেবিলের ওপর হাত মারল। আমরা একজন প্রতারককে এত দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিতে দিয়েছি। আজ থেকে বিক্রম নাম এখানে থাকবে না। কর্মচারীরা একসাথে হাততালি দিল। করতালি সেই ব্যক্তির জন্য একটা জনগণের শ্রাদ্ধের মতো ছিল, যিনি একসময় সর্বোচ্চ পদে বসেছিলেন। আরতি যখন সংবাদপত্র পড়লেন, তিনি কেবল চুপচাপ হাসলেন। তিনি জানতেন যে এটা একটা বিজয়ের হাসি নয়, বরং একটা গভীর উপলব্ধির হাসি ছিল। তিনি জানতেন যে বিক্রম যে অপমান সহ্য করছিল, তা শুধু আইন থেকে নয়, বরং সমাজের হাজারো চোপ থেকেও আসছিল। যে লোকেরা একসময় তাকে বিশ্বাস করেছিল, তারা এখন একসাথে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর এটাই ছিল সবচেয়ে ভারী শাস্তি, নিজের সম্প্রদায় দ্বারা প্রত্যাখ্যাত হওয়া, ইতিহাস দ্বারা একজন প্রতারক হিসেবে চিহ্নিত হওয়া। হাসপাতালের ঘরের কোণে রোহান কুমার তাকে যে পুরনো ফোনটা দিয়েছিলেন, তাতে মন্তব্যগুলো পড়ছিল। ছেলেটা হাসল, তার চোখ জলজল করে উঠল। আন্টি, সবাই আপনার সাথে আছে, লোকেরা আপনাকে স্টিল লেডি বলছে। আরতি ঘুরে দাঁড়ালেন এবং ধীরে ধীরে তার চুল আদর করে দিলেন। তার আওয়াজ কোমল ছিল, না রোহান, আমি স্টিল নই। আমি শুধু একজন মহিলা, যিনি সঠিক সময়ে চুপ থাকা বেছে নিয়েছিলেন, যাতে ন্যায় বিচার নিজেই কথা বলতে পারে। সেই চমকপ্রদ ওলটপালটের পরের দিনগুলোতে আরতির হাসপাতালের ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে গেল। এখন বিক্রমের কোনো ছায়া ছিল না, ডাক্তার প্রিয়ার উঁচু গোড়ালির জুতোর কোনো আওয়াজ ছিল না, বরং তার জায়গায় ছিল কর্মচারী, বন্ধু এবং এমনকি অচেনা লোকেদেরও দেখা করতে আসা আর প্রশংসার দৃষ্টি। সবাই সেই মহিলাকে নিজের চোখে দেখতে চাইছিল, যিনি নীরবতাকে একটা অস্ত্রে পরিণত করেছিলেন, যিনি একটা নৃশংস ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিলেন। রোহানও তখনও তার সাথে ছিল, সেই রোগা হাসিখুশি ছেলেটি, কিন্তু তার চোখে সবসময় তার বয়সের চেয়ে বেশি অভিজ্ঞতা ঝলকাত। সে বেশি কথা বলতো না, শুধু চুপি চুপি তাদের জিনিসপত্র গুছিয়ে দিতে, ঘর পরিষ্কার করতে সাহায্য করত, আর কখনো কখনো তাদের জন্য এক গ্লাস গরম জল তৈরি করে দিত। কিন্তু এই নীরবতাটাই আরতিকে শান্তি দিত। এক দুপুরে যখন সূর্যের আলো জানলা দিয়ে ফ্যাকাশে হয়ে আসছিল,
কুমার ভেতরে এলেন। তার হাতে আরও একটা ফাইল ছিল। তিনি সেটা টেবিলের ওপর রাখলেন। আরতিকে একটা অস্বস্তিকর দৃষ্টিতে দেখলেন। আরতিজি, হয়তো আপনার এই সত্যিটা জানা উচিত। আরতি অবাক হলেন। কুমার কয়েক সেকেন্ডের জন্য ইতস্তত করলেন, তারপর রোহানের দিকে তাকালেন। ছেলেটা তখনও বিছানার কোণে গুটিসুটি মেরে বসেছিল। তার চোখ বড় ছিল, যেন সে কিছু আন্দাজ করছিল। রোহান এখানে শুধু যোগাযোগক্রমে ছিল না, আমি চুপি চুপি আরও তদন্ত করেছি। রোহান সেই ব্যক্তির নাতি যাকে আপনি বহু বছর আগে বাঁচিয়েছিলেন। ঘরে নীরবতা নেমে এলো। আরতি স্তব্ধ হয়ে গেলেন। তার হার্ট জোরে জোরে ধরফর করছিল। কুমার নিচু গলায় আরও বললেন, 15 বছর আগে একটা গরিব গ্রামে আপনি স্বেচ্ছাসেবী চিকিৎসা করার জন্য গিয়েছিলেন। সেই সময় একজন গর্ভবতী মহিলার মারাত্মক জটিলতা ছিল। তার হাসপাতালে যাওয়ার মতো টাকা ছিল না। আপনি বিনা পয়সায় অপারেশন করলেন। মা এবং শিশু দুজনকেই বাঁচালেন। সেই শিশুটিই ছিল রোহানের মা। পরে তাদের পরিবার ভেঙে গেল। বাবা চলে গেলেন। রোহানের মা অসুস্থতায় তাড়াতাড়ি মারা গেলেন। রোহান একজন আবর্জনা কুড়ানো ছেলে হয়ে গেল। সে জানত না যে তার বাবা কে, আর না সে জানত যে সে কারোর ঋণী। আরতি চুপ হয়ে গেলেন। তার কাঁপতে থাকা হাত তার বুকের ওপর ছিল। তার মনে পড়ল, স্মৃতিগুলো বন্যার মতো ভিড় করে এলো। একটা খড়ের ঝুপড়ির ছবি, একজন মহিলা ব্যথায় কাতরাচ্ছিলেন, একটা বৃষ্টির রাতে নবজাতকের কান্নার আওয়াজ শোনা গেছিল। তার মনে ছিল যে তিনি সেই লাল শিশুটিকে তার বাহুতে নিয়েছিলেন, আর এখন সেই শিশুটি বড় হয়ে গিয়েছিল, ঠিক তার সামনে বসেছিল। সেটা রোহান ছিল। ও ঈশ্বর, তিনি বললেন। চোখ থেকে জল ঝরতে শুরু করল। তাহলে তুমি প্রথম থেকেই আমার ভাগ্যের অংশ ছিলে? রোহান ওপরে তাকালো। তার চোখ অবাক ছিল, তার গলা কেঁপে গেল। আপনি ছিলেন যিনি আমার মাকে বাঁচিয়েছিলেন? আরতি মাথা নাড়লেন, ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই সব কিছুর পরে প্রথমবারের মতো তিনি কাঁদলেন, যন্ত্রণা থেকে নয়, বরং উথলে ওঠা অভিভব থেকে। এত বছর ধরে আরতি ভেবেছিলেন যে তিনি একা, কিন্তু দেখা গেল যে ভাগ্য সঠিক সময় একজন ছোট সাক্ষী, একজন ছোট সহযোগীকে প্রকাশ করার ব্যবস্থা করেছিল। কুমার এই দৃশ্যটা দেখলেন আর ধীরে ধীরে হাসলেন। হয়তো ন্যায় বিচার শুধু কাগজপত্র আর আইন থেকে আসে না, বরং সেই অদৃশ্য সুতো থেকেও আসে, যাকে কর্ম বলে। আপনি কাউকে বাঁচিয়েছিলেন, এখন সেই ব্যক্তি একটি শিশুকে পিছনে রেখে গেছে যে আপনাকে বাঁচায়। আরতি তার চোখের জল মুছলেন। রোহানের হাত আরও শক্ত করে ধরলেন। তার গলা কাঁপছিল, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। রোহান, আজ থেকে তুমি আর একজন ভবঘুরে আবর্জনা কুড়ানো ছেলে নও। তুমি আমার নাতি, আমার পরিবার। ছেলেটা হাউমাউ করে কেঁদে উঠল। তার ছোট হাতগুলো আরতিকে শক্ত করে ধরেছিল। আন্টি, প্রথমবারের মতো আমার মনে হচ্ছে যে আমার একটা ঠিকানা আছে। সেই মুহূর্তে হাসপাতালের ঘর যেন উজ্জ্বল হয়ে উঠল। এখন কোনো ফিসফিস ছিল না, কোনো ষড়যন্ত্রের উত্তেজনা ছিল না, বরং কেবল যোগসূত্রের উষ্ণতা ছিল। যে মহিলা সব কিছু হারিয়েছিলেন, তিনি একটা অপ্রত্যাশিত জায়গায় তার পরিবার খুঁজে পেলেন। যে শিশু ভেবেছিল যে তার জীবন শুধু আবর্জনা, এখন সে ন্যায় বিচার এবং মানবতার প্রমাণ হয়ে গেল। আপনি কি দেখতে পাচ্ছেন, জীবন কখনো কখনো কঠোর হয়, কিন্তু তার কাছে যোগ্য জিনিস ফিরিয়ে দেওয়ার নিজস্ব উপায়ও থাকে। যখন আপনি ভালো কিছু দেন, যদিও সেটা 15 বছর আগের একটা ঝাপসা বৃষ্টির রাতে হোক, সেটা ফিরে আসবে। আপনার সবচেয়ে হতাশ সময় আপনার সাথে আলো নিয়ে আসবে। সেই অশ্রুসিক্ত মুহূর্তের পর হাসপাতালের ঘর শান্ত, কিন্তু আশ্চর্যজনকভাবে উষ্ণ হয়ে গেল। রোহান আরতির পাশে বসেছিল। তার ছোট হাত তখনও তার দুর্বল হাতটা শক্ত করে ধরেছিল, যেন ছেড়ে দিলে সব কিছু হারিয়ে যাবে। ছেলেটার চোখ লাল ছিল, কিন্তু তাতে একটা অভূতপূর্ব বিশ্বাস ছলকাচ্ছিল। তার জীবনে প্রথমবারের মতো তার মনে হল যে তার কেউ আপনজন আছে। আরতি রোহানের জট পাকানো চুলে হাত বোলালেন। চোখের জলের মধ্যে ধীরে ধীরে হাসলেন। আজ থেকে তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। তুমি স্কুলে যাবে, অন্য বাচ্চাদের মতো জীবনযাপন করবে। আমি তোমার দেখভাল আমার সন্তানের মতোই করব। রোহান কেঁপে উঠল। তার রোগা কাঁধগুলো নড়ছিল। সে গলা ধরে বলল,
আন্টি, আমি আমি কখনো এমন স্বপ্ন দেখার সাহস করিনি। কিছুদিন এমন ছিল যখন আমি শুধু চাইতাম যে কেউ আমাকে ছেলে বা নাতি বলুক, কিন্তু কেউ ছিল না। আমি ভেবেছিলাম যে আমার জীবন সব সময় আবর্জনা করিয়েই কেটে যাবে। আরতি তাকে তার বাহুতে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বললেন, আজ থেকে তুমি রোহান, আন্টি আরতির নাতি। আর আমার বিশ্বাস যে তুমি সেই সব কিছুর চেয়ে অনেক ভালো কাজ করবে যা তুমি কখনো কল্পনাও করনি। কুমার পাশে বসেছিলেন, ধীরে ধীরে মাথা নাড়লেন, তার চোখে আবেগ ছিল। আরতিজি, তিনি গভীর গলায় বললেন, আপনার আর রোহানের গল্পে কর্মের আসল মূল্যের একটা জীবন্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয় এটা শুধু আপনাদের দুজনের জন্যই নয়, বরং বাইরের অগণিত অসহায় শিশুদের জন্য একটা সুযোগ। আরতি ধীরে ধীরে ঘুরে তাকালেন, তার চোখ জ্বলে উঠল। একটা তাৎক্ষণিক ধারণা বিদ্যুতের মতো তার মাথায় এলো। তিনি ফিসফিস করে বললেন, তার আওয়াজ এখনো দুর্বল কিন্তু দৃঢ় ছিল, ঠিক বলেছেন, এই ট্র্যাজেডিটা শুধু শাস্তি শেষ হতে পারে না, এটাকে কিছু রেখে যেতে হবে। আমি একটা চ্যারিটি ফান্ড প্রতিষ্ঠা করব, রোহান আরতি ফাউন্ডেশন, সেই ছেলেটার নামে যে আমাকে বাঁচিয়েছে। এই ফান্ড গরিব বাচ্চাদের স্কুলে যাওয়ার সুযোগ দেবে, একটা ঘর দেবে, যাতে কোনো শিশুকেই রোহানের মতো ঘুরে বেড়াতে না হয়। রোহান ওপরে তাকালো, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি আপনি আমার নামে ফান্ডের নাম রাখলেন? আরতি হাসলেন এবং মাথা নাড়লেন। তুমি দৃঢ়তা আর ন্যায়বিচারের প্রতীক। এটা তোমার জন্যই যে ন্যায়বিচার সামনে এলো, আর তোমার জন্যই আমি বুঝলাম যে মনুষ্যত্বের আসল মূল্য টাকায় নয়, বরং ভালোবাসা আর সাহসে আছে। সেই মুহূর্তে ছোট হাসপাতালের ঘর যেন আলো ঝলমল করে উঠল। কেউ আর কিছু বলল না, কিন্তু সবার হৃদয়ে তারা জানত যে একটা নতুন অধ্যায় খুলছে, শুধু আরতি বা রোহানের জন্য নয়, বরং বাইরের অন্যান্য অগণিত নামহীন শিশুদের জন্য। আরতি দ্বারা একটা ফান্ড প্রতিষ্ঠা করার পরিকল্পনার খবর দ্রুত বাইরে ছড়িয়ে গেল। মিডিয়া, যারা মামলাটা নিবিড়ভাবে দেখছিল, সাথে সাথে এটা প্রকাশ করল। জনতা, যারা আগে থেকেই তার প্রতি সহানুভূতিশীল ছিল, এখন আরও বেশি প্রশংসক হয়ে গেল। লোকেরা তাকে ভালোবেসে নাম দিল চিকিৎসা শিল্পের স্টিল লেডি, ন্যায়বিচার ও মানবতার মশাল। হাসপাতালে অনেক বার্তা পাঠানো হলো। কেউ কেউ দান করার প্রস্তাব দিল, কেউ কেউ ভাগ করে নেওয়ার জন্য চিঠি লিখল, আর কিছু অনাথ শিশু, একজন মহিলা এবং একজন ছোট ছেলেকে সূর্যের নিচে হাত ধরে থাকার একটা বাঁকা ছবি পাঠালো। কুমার সেই চিঠিগুলো পড়লেন এবং ধীরে ধীরে হাসলেন। আরতিজি, আপনি কি দেখছেন? আপনি যা হারালেন তা একটা প্রতারক বিবাহ হতে পারে, কিন্তু আপনি যা পেলেন তা হলো হাজার হাজার মানুষের বিশ্বাস। আরতি কয়েক সেকেন্ডের জন্য চুপ রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, সেই বিশ্বাসই সবচেয়ে বড় সম্পত্তি, আর এটা এমন কিছু যা প্রতারকরা কখনো কেড়ে নিতে পারে না। জানালার বাইরে সূর্যাস্ত আকাশকে লাল রঙে রাঙিয়ে দিল। ছোট ঘরে একটা নতুন পরিবার তৈরি হয়েছিল, রক্তের বন্ধনে নয়, বরং কর্ম এবং পছন্দের মাধ্যমে। আর এখান থেকে একটা নতুন যাত্রা শুরু হবে, ছাই থেকে পুনর্গঠনের যাত্রা, কিন্তু ন্যায় বিচার আর মানবতার আলো সহকারে। সেই ভাগ্যবান দিনের 1 মাস পর আরতি দ্বারা প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি একটা নতুন রূপ নিয়ে তার দরজা আবার খুলল। এখন মিটিংগুলোতে বিক্রমের কোনো ছায়া ছিল না, কোনো মিথ্যা হাসি ছিল না, বরং ছিল ঐক্যবদ্ধ মুখ, যাদের চোখে পুনরুদ্ধার হওয়া বিশ্বাস ঝলকাচ্ছিল। অফিসিয়াল ঘোষণার দিনে আরতি, যদিও তখনও হুইলচেয়ারে ছিলেন, শত শত কর্মচারীর সামনে উপস্থিত হলেন। আলো শান্ত স্থানটাকে আলোকিত করল। সবাই আগ্রহের সাথে সেই মহিলার কথা শোনার জন্য অপেক্ষা করছিল, যিনি একটা প্রতীকে পরিণত হয়েছিলেন। তিনি শান্তভাবে চারপাশে তাকালেন। তার আওয়াজ গভীর কিন্তু প্রতিধ্বনিত ছিল। আমরা প্রায় সব কিছু হারিয়ে ফেলেছিলাম, কঠিন সমস্যার কারণে নয়, বরং লোভ আর প্রতারণার কারণে। কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে এই কথা নিশ্চিত করার জন্য যে এই কোম্পানি টাকা দিয়ে নয়, বরং মানবিক মূল্যবোধ দিয়ে তৈরি। এখন আমরা একটা নতুন পথে এগিয়ে যাব, পরিষ্কার, দয়ালু এবং সমাজের দিকে নিবদ্ধ। পুরো হল করতালিতে কেঁপে উঠল। অনেকে কেঁদে ফেলল, কারণ তারা জানত যে তারা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গিয়েছিল এবং এখন তারা পুনর্জীবিত হয়েছে। ঠিক তারপরেই আরতি রোহান আরতি চ্যারিটি ফান্ডের উদ্বোধনের ঘোষণা করলেন। তার পিছনে বড় স্ক্রিনে একটা চারাগাছকে সমর্থন করা 2টি হাতের ছবি দেখা গেল।
নিচে লেখা ছিল, দেওয়াই হল চিরকালের জন্য রাখার উপায়। তিনি পরিচয় করিয়ে দিলেন, এই ফান্ড অনাথ শিশুদের, অসহায় শিশুদের এবং শিশু শ্রমিকদের জন্য হবে। আমার বিশ্বাস, যদি সুযোগ দেওয়া হয় তবে এই শিশুরাও রোহানের মতোই দয়ালু মানুষ হবে। সেই ছেলেটি যে একসময় আবর্জনা কুড়াত এবং একজন প্রাণ বাঁচানোর সাক্ষী হয়ে গেল। সবাইয়ের দৃষ্টি রোহানের ওপর স্থির হল। ছেলেটা প্রথম সারিতে বসেছিল, লজ্জায় দাঁড়াল। আলোর সামনে, শত শত মানুষের সামনে রোহান মাথা নিচু করল। কোনো জোরদার বক্তৃতা নয়, শুধু একটা কাঁপতে থাকা আওয়াজ। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাকে বিশ্বাস করেছেন। আমি শুধু একজন গরিব শিশু, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আপনি যতই ছোট হন না কেন, যদি আপনি সত্য কথা বলেন তবে সত্যের শক্তি আছে। করতালির শব্দ একটা নতুন জীবনকে স্বাগত জানানোর মতো ছিল। অনুষ্ঠানের খবর দ্রুত ছড়িয়ে গেল। মিডিয়া এটাকে শতাব্দীর উলটপালট বলল। একজন নৃশংস ষড়যন্ত্র থেকে কোটিপতি শুধু মৃত্যু থেকেই বাঁচেননি, বরং তার ট্র্যাজেডিকে সমাজের জন্য একটা বড় মূল্য তৈরি করার অনুপ্রেরণায় পরিণত করেছেন। সংবাদপত্রগুলো একসাথে প্রশংসা করল। নীরবতা থেকে ন্যায় বিচারের আওয়াজ, আবর্জনা থেকে ন্যায় বিচারের সাক্ষী পর্যন্ত রোহানের অলৌকিক যাত্রা। মহিলা প্রতারণাকে পুরো সমাজের জন্যে জীবনের পাঠে পরিণত করলেন। সোশ্যাল মিডিয়া আবার ফেটে পড়ল। এবার রাগ নয়, বরং ইতিবাচকতার বিস্তার ছিল। লোকেরা অনুপ্রেরণা সহকারে গল্পটা শেয়ার করল। কেউ লিখল, যখন আমি আরতিকে এটা বলতে শুনলাম যে মনুষ্যত্বের আসল মূল্য টাকায় নয় বরং দয়ায় আছে, তখন আমি কেঁদে ফেললাম। আমাদের সবার জন্য একটা শিক্ষা। অন্য কেউ মন্তব্য করল, দীর্ঘদিন ধরে আমি ভেবেছিলাম যে এমন জিনিস শুধু সিনেমাতেই হয়, কিন্তু দেখা গেল যে ন্যায়, কর্ম এবং মনুষ্যত্ব সবই আমাদের মধ্যে বিদ্যমান। অনাথালয় থেকে অনাথ শিশুরা রোহান আরতি ফান্ডকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালো। একটা শিশুর হাতে লেখা বাঁকা চিঠি। আন্টি আরতি, আমিও আমার বন্ধুদের মতো স্কুলে যেতে চাই। আমি কঠোর পরিশ্রম করব যাতে আপনাকে হতাশ না করি। আরতি পড়লেন এবং চুপচাপ তার চোখের জল মুছলেন। কোম্পানির ভেতরে একটা নতুন কর্মসূচি শুরু করা হলো। বার্ষিক লাভের একটা অংশ রোহান আরতি ফান্ডে যাবে। কর্মচারীরা উৎসাহের সাথে প্রতিক্রিয়া জানালো। অনেকেই স্বেচ্ছায় অবদান রাখল। কেউ আর এখন আর বিক্রমের নাম উল্লেখ করতে চাইত না। সেটা কোম্পানির ইতিহাসে একটা কলঙ্ক হয়ে গিয়েছিল। তারা শুধু সামনে দেখতে চাইত, যেখানে একটা শক্তিশালী ভিত্তি ছিল, বিশ্বাস এবং ন্যায় বিচার। ঘোষণা অনুষ্ঠানের পর সন্ধ্যায় আরতি হাসপাতালের ঘরের জানালার পাশে বসে শহরের ঝলমলে আলো দেখছিলেন। রোহান তার পাশে বসেছিল। তার চোখ বড় ছিল। সে উৎসাহের সঙ্গে তার স্বপ্ন সম্পর্কে বলছিল, আন্টি, পরে আমি স্কুলে যেতে চাই এবং তারপর কাজ করে আমার মতো বাচ্চাদের সাহায্য করতে চাই। আমি চাই যে সবাই স্কুলে যাক, সবার সুযোগ হোক। আরতি হাসলেন। তার চোখ উষ্ণ ছিল। তুমি নিশ্চয়ই পারবে রোহান, আর সেটাই সেই উপায় যার মাধ্যমে তুমি ন্যায় বিচারের সেই আলোটাকে এগিয়ে নিয়ে যাবে যা আমরা একসাথে জ্বালিয়েছি। সেই মুহূর্তে সেই মহিলা, যিনি প্রায় তার নিজের প্রতারক স্বামীর দ্বারা মারা গিয়েছিলেন, তিনি সত্যিই জীবনের অর্থ আবার খুঁজে পেলেন। ন্যায় বিচার শুধু দুষ্টের শাস্তি দেওয়া নয়, বরং ভবিষ্যতের জন্য মানবতার বীজ বোনাও বটে। আরতি এবং রোহানের গল্প শুধু কোম্পানি বা সংবাদপত্রেই সীমাবদ্ধ রইল না, বরং জীবনের প্রতিটা কোণে ছড়িয়ে গেল। বিশ্ববিদ্যালয়গুলো আরতিকে চিকিৎসা এবং আইনের ছাত্রদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাল। সেমিনারগুলোতে লোকে লোকারণ্য ছিল। সবাই সেই মহিলাকে নিজের চোখে শুনতে চাইছিল, যিনি প্রায় একটা প্রাণঘাতী ইঞ্জেকশনের নিচে মারা গিয়েছিলেন। নীরবতা, প্রতারণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যায় বিচারের শক্তি সম্পর্কে কথা বলছিলেন। একটা বড় লেকচার হলে একটা বক্তৃতায় আরতি তার হুইল চেয়ারে বসেছিলেন। তার পাশে রোহান একটা পরিষ্কার সাদা শার্টে ছিল। তার চুল পরিপাটি করে কাটা ছিল। তিনি তার সামনে শত শত ছাত্রকে দেখলেন। তার গভীর শান্ত আওয়াজ প্রতিধ্বনিত হল, প্রিয় ছাত্ররা, জীবনে এমন সময় আসে যখন মনে হয় যে সব কিছু হারিয়ে গেছে, কিন্তু যদি আপনারা সত্যে বিশ্বাস বজায় রাখেন তবে আপনারা কখনো হারবেন না। আমাকে সবচেয়ে কাছের ব্যক্তি ধোঁকা দিয়েছিল, কিন্তু আমাকে একজন এমন ছেলে বাঁচালো যে সবচেয়ে ছোট মনে হয়েছিল। ন্যায় বিচার এটা বেছে নেয় না যে কে ধনী বা গরিব, বড় বা ছোট। ন্যায় বিচার শুধু সত্যিকারের মানুষদের সমর্থন করে।
পুরো হল শান্ত হয়ে গেল। তারপর করতালির শব্দ হলো। অনেক ছাত্র কেঁদে ফেলল। সেই বক্তৃতার পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার ভরে গেল। আমি এখন আর কখনো সত্যকে ছোট করে দেখব না। একটা ছোট শব্দ কারো পুরো জীবন পাল্টে দিতে পারে। রোহানও একটা টেলিভিশন শোতে অতিথি হল। হোস্ট তাকে জিজ্ঞাসা করলেন, রোহান, তোমার কি কখনো ভয় লেগেছিল যে যদি তুমি সত্য বলো তবে তুমি বিপদে পড়বে? রোহান ভদ্রভাবে হাসল। তার চোখ জ্বলে উঠল। হ্যাঁ, লেগেছিল, কিন্তু আমি ভাবলাম যে যদি আমি চুপ থাকি তবে আন্টি আরতি মারা যাবেন। আমি গরিব হওয়ার কারণে তিরস্কৃত হওয়া পছন্দ করব, এর চেয়ে যে খারাপ দেখে কাপুরুষের মতো বাঁচি। এই জবাবটা পুরো স্টুডিওকে চুপ করিয়ে দিল। তারপর করতালির লম্বা আওয়াজ হলো। লোকেরা রোহানকে ন্যায় বিচারের ছেলে বলল। একটা সাধারণ ডাকনাম, কিন্তু গর্বে ভরা ছিল। এদিকে অনেক লোক যারা চুপ থাকা বেছে নিয়েছিল বা বিক্রমের পক্ষ নিয়েছিল এখন অনুশোচনা করতে লাগল। কিছু শেয়ার হোল্ডার যারা তার পক্ষ নিয়েছিলেন তারা আরতির কাছে ক্ষমা চাওয়ার উপায় খুঁজলেন। একজন প্রাক্তন কর্মচারী একটা চিঠি পাঠালেন যাতে লেখা ছিল, আমি অনেক দিন ধরে অস্বাভাবিক লক্ষণ দেখেছি, কিন্তু চাকরি হারানোর ভয়ে চুপ ছিলাম। এখন আমি বুঝি যে সেই নীরবতাও মিলিভগত ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আরতি চিঠিটা পড়লেন এবং কেবল ধীরে ধীরে হাসলেন। তিনি কারো ওপর রাগ করলেন না। তিনি বুঝলেন যে মানুষ কখনো কখনো দুর্বল হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হল যে শিক্ষার পর উঠে দাঁড়ানো। তাই একটা অভ্যন্তরীণ মিটিংয়ে তিনি জোর দিলেন, ন্যায়বিচার প্রতিশোধ নেওয়া নয়। ন্যায়বিচার হল যে আমরা আমাদের আসল মূল্যকে চিনি এবং সেই অনুযায়ী বাঁচি। আসুন আমরা এই সাম্প্রতিক ট্র্যাজেডিকে একটা উদাহরণ হিসেবে নিই, যাতে আমাদের মধ্যে কেউ আর কখনো ভুলের সামনে চুপ না থাকে। তার প্রতিটি শব্দ সবার মনে গভীর ছাপ ফেলল। লোকেরা এখন তাকে শুধু একজন সিইও বা একজন কোটিপতি হিসাবে নয়, বরং একটা আলোর মশাল হিসাবে দেখত, যা ন্যায় বিচার এবং মানবতার পথ আলোকিত করে। সংবাদপত্রগুলোতে লোকেরা লিখল, শতাব্দীর উলটপালট শুধু একজন প্রতারকের মুখোশই খুলে দেয়নি, বরং সমাজকে এটাও মনে করিয়ে দিয়েছে যে মনুষ্যত্বের আসল মূল্য সততায় নিহিত। একজন বিখ্যাত সাংবাদিক মন্তব্য করলেন, হয়তো আরতি এটা প্রমাণ করে দিয়েছেন যে নীরবতা সবসময় দুর্বলতা নয়। সঠিক সময়ে চুপ থাকা, ন্যায় বিচারের প্রকাশের অপেক্ষা করা সবচেয়ে শক্তিশালী আওয়াজ হয়ে উঠতে পারে। এই গল্পটা একটা ছোট বইয়েও প্রকাশিত হলো, যার শিরোনাম ছিল নীরবতা এবং ন্যায় বিচার। বইয়ের কাভারে আরতির হাত রোহানের হাতকে শক্ত করে ধরেছিল। এই বইটা তাড়াতাড়ি অনেক লোকের জন্য প্রেরণার উৎস হয়ে উঠল, বিশেষ করে তাদের জন্য যারা অন্যায় সহ্য করেছিলেন। এবং এইভাবে একটা রক্তাক্ত প্রতারণার ষড়যন্ত্র থেকে, একজন তিরস্কৃত আবর্জনা কুড়োনো ছেলে থেকে একটা মহান বার্তা ছড়িয়ে গেল। কোনো প্রতারণা ন্যায় বিচারকে হারাতে পারে না, এবং কোনো মানুষ এত ছোট নয় যে সে একটা পুরো গল্পকে পাল্টে দিতে না পারে। 5 বছর কেটে গেল, শহর পাল্টে গেল। হাসপাতালের গেটের সামনের রাস্তা এখন সবুজ গাছপালা এবং উজ্জ্বল আলোসহ কফি শপ দিয়ে আরও ব্যস্ত হয়ে উঠেছিল। কিন্তু সেই ভাগ্যবান সকালের স্মৃতি, প্রাণঘাতী ইনজেকশন, অডিও রেকর্ডিং, ন্যায় বিচারের উলটপালট এখনও অনেক মানুষের হৃদয়ে জীবন্ত ছিল। রোহান আরতি চ্যারিটি ফান্ড 5 বছরের কার্যক্রমের পর শত শত গরিব শিশুকে স্কুলে যেতে সাহায্য করল। অনেকেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল, অনেকেই নতুন ঘর খুঁজে পেয়েছিল। এবং তারপর একটা সারসংক্ষেপ অনুষ্ঠানে সেই আবর্জনা কুড়োনো ছেলেটার পুরনো ছবি দেখানো হলো। ছেঁড়া চপ্পল, একটা ভারী বস্তা, একটা হারানো দৃষ্টি, এবং তারপর বর্তমান একজন 18 বছরের যুবক, একটা পরিষ্কার সাদা শার্টে, একটা পরিমক্ত চেহারা, একটা উজ্জ্বল দৃষ্টি। রোহান এখন লম্বা হয়ে গিয়েছিল, তার আওয়াজ গভীর এবং উষ্ণ ছিল। সে শত শত মানুষের সামনে দাঁড়ালো, তার আওয়াজ আবেগপ্রবণ ছিল। একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম যে আমার জীবন সব সময় আবর্জনার স্তূপের ওপর নোংরা প্লাস্টিকের বোতলের সাথে জড়িয়ে থাকবে, কিন্তু একদিন সত্য কথা বলার সাহস করার কারণে আমি একটা অন্য জগতে পা রাখতে পারলাম, বিশ্বাস এবং ন্যায় বিচারের জগতে। ধন্যবাদ আন্টি আরতি, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা বিশ্বাস করেছেন যে একটা ছোট শিশুরও মূল্য আছে।
পুরো হল করতালিতে কেঁপে উঠল। 5 বছর পর রোহান 20 বছরের হয়ে গিয়েছিল। সে এখন আর সেই হাসপাতালের করিডোরে কাঁপতে থাকা আবর্জনা কুড়ানো ছেলে ছিল না, বরং একজন পরিপক্ক যুবক ছিল যার মধ্যে বড় উচ্চাকাঙ্ক্ষা ছিল। আরতি দ্বারা পৃষ্ঠপোষকতা পাওয়ার পর থেকে রোহান শুধু তার পুরো পড়াশোনা শেষ করেনি, বরং রোহান আরতি চ্যারিটি ফান্ডের সব কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। লোকেরা তাকে একটা নতুন নাম দিয়ে ডাকতে শুরু করল, সত্যের গল্পকার। কারণ যে কোনো সেমিনারে রোহান সবসময় সেই ভাগ্যবান মুহূর্তটার কথা মনে করত যখন সেই গরিব ছেলেটা ধীরে ধীরে বলেছিল, আন্টি, সেই ইঞ্জেকশনটা নেবেন না, সেটা রোগ ঠিক করার জন্য নয়, বরং আপনাকে মারার জন্য। সেই বাক্যটা সত্যের শক্তির প্রতীক হয়ে গেল। সংক্ষিপ্ত, কাঁপতে থাকা, কিন্তু একটা পুরো জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। একবার হাজারো ছাত্রের সামনে দাঁড়িয়ে রোহান শেয়ার করেছিল, হয়তো আমি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি নই, আর না সবচেয়ে ধনী, কিন্তু আমি একটা জিনিস বুঝি, সত্য যতই ছোট হোক না কেন তাকে আওয়াজ দেওয়া উচিত। যদি সেই দিন আমি চুপ থাকতাম, তবে আন্টি আরতি আজ এখানে থাকতেন না। তাই দয়া করে আপনার আওয়াজকে কখনো ছোট করে দেখবেন না, যদিও আপনি সেটাকে যতই ছোট মনে করুন না কেন। পুরো হল করতালিতে কেঁপে উঠল। অনেক যুবক রোহানের নাম এমনভাবে চিৎকার করছিল যেন কোনো আদর্শের নাম ডাকছে। কিন্তু রোহান কেবল হাসল, কারণ সে গভীরভাবে জানত যে সে কোনো নায়ক নয়। সে কেবল একজন গরিব শিশু ছিল যে ন্যায় বিচার থেকে মুখ না ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর আরতি তার জীবনের শেষ পর্যায়ে আগের চেয়েও বেশি শক্তিশালী ছিলেন। প্রতিদিন তিনি ফান্ডের সাথে থাকতেন, প্রতিটি নতুন শিশুর অগ্রগতির ওপর নজর রাখতেন। একবার তিনি একটা মিটিংয়ে বলেছিলেন, একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম যে প্রতিশোধ নেওয়া হলো প্রতারককে যন্ত্রণা দেওয়া, কিন্তু এখন আমি বুঝি যে সবচেয়ে মিষ্টি প্রতিশোধ হলো এমন একটা মহান জিনিস তৈরি করা যা প্রতারণাকে অর্থহীন করে দেয়। রোহানকে বড় হতে দেখা, শত শত শিশুকে স্কুলে যেতে দেখা, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর জয়। হল চুপ হয়ে গেল। তারপর করতালির শব্দে প্রতিধ্বনিত হল। লোকেরা এখন বিক্রমকে রাগ করে মনে করত না, কারণ সে অন্ধকারে ভুলে যাওয়া হয়েছিল। এর পরিবর্তে লোকেরা কেবল আরতিকে মনে করত, সেই মহিলা যিনি সঠিক সময়ে চুপ থেকে পাশা উল্টে দেওয়ার সাহস করেছিলেন। আর রোহানকে মনে করত, সেই শিশু যিনি একটা ছোট আওয়াজ তোলার সাহস করেছিল, যা কারো জীবন বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। এই গল্পটা কিছু স্কুলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো, মানবতা, ন্যায় বিচার এবং মনুষ্যত্বের আসল মূল্যের ওপর একটা পাঠ হিসেবে। পাঠের শেষে একটা উদাহরণ ছিল, কেউ এত ছোট নয় যে সত্য বলতে না পারে, এবং কোনো প্রতারণা এত বড় নয় যে ন্যায় বিচারকে নিভিয়ে দিতে পারে। প্রিয় বন্ধু, আপনি কি কখনো কোনো অন্যায়ের সামনে চুপ থেকেছেন? আপনি কি কখনো ভেবেছেন যে আপনার আওয়াজ কিছু পাল্টানোর জন্য খুব ছোট? এই গল্পটা আমাদের জবাব দিয়েছে। একজন গরিব ভবঘুরে আবর্জনা কোড়ানো ছেলে ন্যায় বিচারের সাক্ষী হয়ে গেল। একজন মহিলা যিনি প্রায় প্রতারণায় মারা যেতে বসেছিলেন, তিনি তার ব্যথাকে মানবতার আলোয় বদলে দিলেন, আর তাদের থেকে হাজারো অন্য ভাগ্য পাল্টে গেল। এই সত্যের, দয়ার, ন্যায় বিচারের শক্তি। যদি এই গল্পটা আপনাকে ছুঁয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে এটা শেয়ার করুন, যাতে অন্য লোকেরাও বিশ্বাস করে যে কেউ অর্থহীন নয়, কেউ সঠিক কাজ করার জন্য খুব ছোট নয়। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা প্রতারণা, ন্যায় বিচার এবং মনুষ্যত্বের আসল মূল্যের সম্পর্কে গল্পগুলো ছড়িয়ে দেওয়ার যাত্রা চালিয়ে যেতে পারি। আরতি, যার চুল এখন আরও সাদা হয়ে গিয়েছিল, প্রথম সারিতে বসেছিলেন। তার চোখ জ্বলজ্বল করছিল। তিনি এখন আর সেই হুইল চেয়ারে ছিলেন না। বহু বছরের চিকিৎসা এবং পুনর্বাসনের পর তিনি একটা লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটতে পারতেন। কিন্তু তার দৃষ্টি রোহানের ওপর স্থির ছিল। শুধু একজন উপকারীরা যাকে বাঁচানো হয়েছে তাকে দেখছে এমনভাবে নয়, বরং একজন গর্বিত মা হিসেবে যিনি তার ছেলেকে বড় হতে দেখছেন। অনুষ্ঠানের পর আরতিকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হলো। তিনি ধীরে ধীরে মঞ্চে উঠলেন, মাইক্রোফোন ধরলেন। তার আওয়াজ নিচু,
কিন্তু শক্তিশালী ছিল। কেউ একবার আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনার কি প্রতারিত হওয়ার অনুশোচনা হয়? আমি কেবল হাসলাম, কারণ প্রতারণা আমাকে কেবল কিছু সময়ের জন্য ব্যথা দিয়েছিল, কিন্তু তার কারণে আমি সেই জিনিসগুলোর আসল মূল্য অনুভব করেছি যা আমার কাছে ছিল: ন্যায় বিচার, দয়া এবং রোহানের মতো মানুষ। সবচেয়ে মিষ্টি প্রতিশোধ হল প্রতারককে ধ্বংস করা নয়, বরং এমন কিছু তৈরি করা যা তাদের অর্থহীন করে দেয়। হল চুপ হয়ে গেল। তারপর করতালির শব্দ প্রতিধ্বনিত হল। এই বার্তা শুধু তাদের জন্য ছিল না যারা ধোঁকা দিয়েছিল, বরং তাদের সবার জন্য ছিল যারা মিথ্যা, আঘাত এবং বিশ্বাসঘাতকতা দ্বারা আহত হয়েছিল। এক মুহূর্তের জন্য আরতি তার মনে বিক্রমের ছবি দেখলেন। সে এখন জেলে ছিল, তার সম্মান হারিয়ে গিয়েছিল, তার নাম ওষুধ শিল্প থেকে মুছে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখন কোনো ঘৃণা অনুভব করলেন না। পরিবারতে একটা শান্তি ছিল, কারণ বাস্তবে তার অস্তিত্ব সেই জিনিসের সামনে অর্থহীন হয়ে গিয়েছিল যা তারা সেই ট্র্যাজেডির পর তৈরি করেছিলেন। তিনি রোহানের দিকে ঘুরে হাসলেন। রোহান, আমার বিশ্বাস যে ভবিষ্যতে তুমি আমার চেয়েও বেশি কিছু করবে। তুমি ন্যায় বিচার এবং দয়ার বীজ বোনা চালিয়ে যাবে, যেটা আমরা শুরু করেছি। রোহান মাথা ঝোঁকালো, তার চোখ দৃঢ় ছিল। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি সত্যকে কবর হতে দেব না। আমি সেই নামের যোগ্য জীবনযাপন করব যেটা আপনি ফান্ডকে দিয়েছেন। এটা আমার পুরো জীবনের জন্য একটা অনুস্মারক। সূর্যাস্তের আলো জানালার কাঁচে পড়ল, দুটো মুখকে আলোকিত করল। একজন অভিজ্ঞ মহিলা, একজন যুবক যে জীবনে প্রবেশ করছিল। দুজন একটা অদ্ভুত সুতোয় বাঁধা ছিল, ন্যায় বিচার এবং দয়া। এবং তারপর একটা বন্ধ কিন্তু অন্তহীন বৃত্তের মতো তাদের গল্প আরও দূরে ছড়িয়ে গেল, শুধু একটা ওষুধ কোম্পানির শতবর্ষের উলটপালট হিসেবে নয়, বরং এই প্রমাণ হিসেবে যে মনুষ্যত্বের আসল মূল্য সবসময় বিদ্যমান থাকে, সব প্রতারণা সত্ত্বেও।